গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা একটা পোস্ট শেয়ার করি, শেয়ার না আসলে আমরা একটা পোস্ট করি আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমরা এখান থেকে যদি যাই ভিজিট সাইট দিই, আমাদের ওয়েবসাইটটা কীরকম সেটা আমরা দেখতে পাবো। এটা এখানে আমরা পোস্টগুলো করতাম এবং এখানে আমরা বিভিন্ন যে মডিউলগুলো আমরা ইউজ করতে পারতাম একটা পোস্ট করার জন্য, সবগুলো আমরা দেখছি এবং আপনারা আশা করি প্র্যাকটিস করছেন। অল পোস্টে যখন যাব, আমরা যতগুলো পোস্ট করলাম, অল পোস্টে যখন যাব আমরা যতগুলো পোস্ট করলাম সবগুলো আমরা দেখতে পাবো। আমাদের যে পোস্টগুলো পাবলিশ পোস্ট ওগুলো আমরা দেখতে পাবো, যেগুলো আমরা ড্রাফটে আছে ওগুলো আমরা দেখতে পাবো। যদি পাশে দেখেন ডেটের এখানের মধ্যে যখন অল পোস্টে ক্লিক করব আমাদের সবগুলো পোস্ট এখানে শো করবে এবং ওই পোস্টগুলো অথরকে মানে আসলে পোস্টটা কে পাবলিশ করছে এখানে আমাদের অনেকগুলো 4-5 জন ইউজার থাকে, অ্যাডমিন, এডিটর, অথর, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, এই ধরনের 3-4 জন মেবি ইউজার থাকে। আমরা নিচে ইউজারে গিয়ে দেখতে পাবো। দেন কোন ইউজারটা আসলে পোস্টগুলো করছে এখানে আপনার চলে আসবে এবং কোন ক্যাটাগরিতে পোস্টগুলো হয়েছে সেগুলো এখানে শো করবে। যেমন ধরেন নাগরিকদের গিনিপিক হতে দিবে না তানজানিয়ার প্রেসিডেন্ট, এটা আমরা পোস্টটা করছিলাম যে কোভিড-19 এবং বিশ্ব নামে ক্যাটাগরিতে, এবং যে ট্যাগগুলো আমরা ইউজ করি সেগুলো আমাদের এখানে শো করবে। এবং এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে কমেন্টের অপশন। এই যে আমরা যদি স্ক্রিনে যাই, আমরা যদি ওই কমেন্ট বক্সের মধ্যে যদি নিয়ে যাই তাহলে এখানে আমাদের লেখা আসতেছে কমেন্টস, একটা পোস্টের এগেনস্টে কয়টা কমেন্ট হয়েছে সেই ব্যাপারগুলো আপনি এখানে দেখতে পাবেন একটা পোস্টের, এবং এটাতে ক্লিক করলে আপনি ডিরেক্টলি কমেন্টে চলে যাবেন। আমি একটু ব্যাগে চলে যাই, এই অপশনে ক্লিক করলে এবং ওই পোস্টটা কখন পাবলিশ করছেন এই ব্যাপারে এখানে আপনাকে দেখাবে। এবং আরও বিষয় হচ্ছে যে আপনি ধরেন আপনার এখানে তো আমার খুব অল্প স্বল্প পোস্ট, 4টা পোস্ট, যদি ধরেন 1000, 2000, 5000 পোস্ট হয় আপনার, 5000 পোস্ট হবে না কখনো, 100, 200, 500 পোস্ট যদি হয় তাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে সার্চ করে আপনি ওই পোস্টের নাম দিয়ে অথবা ট্যাগ দিয়ে আপনি, অথবা অ্যাডমিন যে পোস্টগুলো করছে ওগুলো আপনি দেখতে চাচ্ছেন ফিল্টারিং করতে পারবেন। এখানে পাবলিশড পোস্ট কয়টা ওইটা দেখতে পারবেন, অল দিছে সেজন্য অল দেখাচ্ছে। আপনি যদি পাবলিশড পোস্ট যদি ক্লিক করেন তাহলে পাবলিশড পোস্টগুলো দেখাবে, আপনি যদি ড্রাফটে ক্লিক করেন সো ড্রাফটের যেটা আছে ওইটা আপনাকে শো করবে। অ্যাপ্লাই, এখানে চাইলে আপনি কোনো একটা পোস্টকে আপনি এডিটও করতে পারবেন অথবা ডিলিটও করতে পারবেন এখান থেকে। ধরেন একাধিক পোস্ট আপনি ডিলিট করতে যাচ্ছেন, সো এখান থেকে ক্লিক করে মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই দিলে যেগুলো সিলেক্ট করছেন ওইগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ট্রাশে চলে যাবে। কোনো একটা পোস্ট যদি ট্রাশে যায় ওখান থেকে আমরা ব্যাক করাইতে পারি। যেমন ধরেন যে আমি এটাকে ট্রাশে পাঠাই দিলাম, এই যে ট্রাশে আসছে, আমরা এখান থেকে চাইলে এটাকে আমরা ডিলিট পার্মানেন্টলি করতে পারি, আবার রিস্টোরও করতে পারি। রিস্টোর মিনস আপনার ভুলে কখনো হয়তো বা ট্রাশে ক্লিক করছে, সো ওইটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হবে না। ওই ক্ষেত্রে আপনি চাইলে ওই যে রিসাইকেল বিনে থাকে ঠিক সেম ব্যাপারটা, আপনি চাইলে ওইখান থেকে রিস্টোর করতে পারবেন অথবা আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। সো আমি রিস্টোর করলাম, আমি ব্যাকে চলে যাচ্ছি, সো এখানে রিস্টোরে চলে আসছে আমার, আবার এটা ড্রাফটে চলে আসছে, এটা আবার পাবলিশ দেখাচ্ছে না, ড্রাফটে চলে আসছে। এখান থেকে আপনি আবার পাবলিশ করতে পারবেন পরবর্তীতে চাইলে। এবং পোস্টের এখানে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করলে নতুন পোস্টে আপনি চলে যেতে পারবেন, যেটা এখান থেকেও যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায়। সো অ্যাড নিউতে গেলে পোস্ট করার অপশনগুলো চলে আসবে, যেভাবে আমরা পোস্ট করি পোস্ট পেজটা চলে আসবে। এই যে এই পেজটা চলে আসবে। এরপরে এখান থেকে এডিটও করতে পারবেন, ডিরেক্টলি এডিট করতে পারবেন, এডিট দিলে এই পেজে চলে আসবে। কুইক এডিট হলে সিম্পল কিছু জিনিস এডিট করতে দিবে কুইক এডিটে, এবং চাইলে এখান থেকে আপনি ওই পোস্টটাকে ভিউ করতে পারবেন। এডিট যখন দিচ্ছে একদম সম্পূর্ণ পোস্টটা চলে আসবে, আর যদি কুইক এডিট দিয়ে এর কিছু অংশ আমরা এডিট করতে পারবো, সম্পূর্ণ পোস্টটাকে আমরা এডিট করতে পারবো। আর যদি কুইক এডিট দিই, এই যে দেখেন এখান থেকে আমরা টাইটেল, স্লোগান, ডেট, প্রাইভেট নাকি সরি পাসওয়ার্ড দিতে পারি, এটা প্রাইভেট যদি করি। এরপর এখান থেকে ক্যাটাগরিগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, ট্যাগ অ্যাড করতে পারি, অ্যালাউ কমেন্ট, অ্যালাউ
পিং এগুলা অ্যালাউ করে দিব কি করে দিব না, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, আমার ওই পোস্টটাকে আপডেট করে দিতে পারি। কিছু কুইক এডিটে কিছু ফিচার আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আর যখন এডিট দিই আমরা সম্পূর্ণ পোস্টটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সম্পূর্ণ পোস্টটাকে আমরা চেঞ্জ করে দেন হচ্ছে যে আমরা আবার কি করতে পারি, পাবলিশ করতে পারি, মানে আপডেট করে দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের স্লাগ জিনিসটা কি? স্লাগ স্লোগান SLUG স্লোগান এই যে দেখেন আমি যখন এটার প্রিভিউ দেখব, এই যে এখানে কি লিখছে, কালিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহ, তাই না? এই যে লেখাটা এটা হচ্ছে স্লোগানটা এখানে চলে আসে, এবং এখানে যদি দেখেন টাইটেলটা এখানে চলে, হেডিংসটা। হ্যাঁ এখানে চলে আসে। এখানে টাইটেলটা সম্পূর্ণ আসবে যতটুকু ও পর্যন্ত আচ্ছা, ও ওয়ার্ড নিতে পারবে, আর এখানে হচ্ছে যে স্লোগান মিন্স হচ্ছে ওটা এখানেই চলে আসে। মানে আপনি কোন প্যাটার্নে দেখতে চাচ্ছেন ইউআরএলটা, ওই প্যাটার্নে চলে আসবে। হ্যাঁ, ইউআরএল কোন প্যাটার্নে দেখবো সেটা আমরা আর একটু নিচে গেলে চলে আসবে। এখানে ইউআরএল এর প্যাটার্ন হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, কোন ডেটে আসলে পাবলিশড হয়েছে, এবং পোস্টের টাইটেল থাকবে। হ্যাঁ, শর্ট টাইটেল। হ্যাঁ, এটাকে আপনি চাইলে আবার চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে আরও শর্ট নোট শর্ট দিব, হ্যাঁ সেটাও পারবেন আপনি। আমি শুধুমাত্র এতটুকু লিখতেছি, দেওয়ার পর আমি এটাকে ভিউ করতেছি। দেখছেন এখানে চেঞ্জ হয়েছে যে উপরে ইউআরএল এ, আপনি বুঝতে ওইটাকে পারছি। নিজের ফরম্যাটে লিখতে পারবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি, নিজের ফরম্যাটে লিখতে পারবেন। হুম, যখন আমরা পোস্ট করি তখনও আমরা লিখতে পারি এই যে ইউআরএল স্লগ মানে স্লোগান। হ্যাঁ, এখান থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন যখন আমরা এটা পোস্ট করি। টাইটেলও শো করবে? হ্যাঁ, না টাইটেলে শো করবে যে সম্পূর্ণ পোস্টের মানে টাইটেল। অ্যাড্রেসের টাইটেল? হ্যাঁ, অ্যাড্রেসের টাইটেলে এটা শো করবে আর কি। হ্যাঁ আহ, হ্যাঁ। এরপরে হচ্ছে যে ক্যাটাগরিগুলো আমরা আগে কোন জায়গা থেকে অ্যাড করতাম, আগে আমরা পোস্টের এই জায়গা থেকে অ্যাড করে ফেলতে পারতাম। পোস্ট যখন করতাম তখন এই যে এখান থেকেও আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, কিন্তু যখন আমরা কোনো ব্লগ ওয়েবসাইট হয় তখন আগে থেকে ক্যাটাগরিগুলো কি তৈরি করা থাকে। হ্যাঁ, ব্লগ ওয়েবসাইট বলতে কোনো নিউজ পেপারের ওয়েবসাইট হোক বা কোনো ব্লগ রিলেটেড ওয়েবসাইট হোক, আগে থেকে ক্যাটাগরিগুলো কি থাকে, তৈরি করা থাকে, মানে আমরা তৈরি করে রাখি, এবং ওই ক্যাটাগরিগুলোকে দেখা যায় যে আমরা মেনুতে অ্যাড করে রাখি, এখানে মেনুতে অ্যাড করে রাখি। আহ, যেমন যেমন আমরা যদি প্রথম আলোতে যাই, যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় সেজন্য আমি প্রথম আলোতে গিয়ে দেখাই। আহ, এগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরিগুলো তৈরি মেনু। করার পর মেনুতে যেগুলো আছে ওগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি। যখন ক্যাটাগরিগুলো তৈরি করে এবং ওই ক্যাটাগরিগুলো মেনুতে অ্যাড করে দেওয়া হয়। হ্যাঁ, ওই ক্যাটাগরিগুলো মেনুতে অ্যাড করে দেওয়া হয়, সেটা আমরা দেখব। আমরা চাইলে এখান থেকে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেভাবে আমরা এডিট পোস্ট করতে গিয়ে ক্যাটাগরি অ্যাড করছি ওইভাবে। ধরেন যে আমি ক্যাটাগরি অ্যাড করব, ধরেন যে বিশ্ব সংবাদ। মূলত ক্যাটাগরি থেকেই তো মেনু তৈরি করা হয়, সিলেক্ট করে করে না, নাকি? না ক্যাটাগরি থেকে শুধু মেনু তৈরি করা হয় না, ক্যাটাগরিও করতে পারি আমরা। মেনু তৈরি করতে আমরা অপশনগুলো পাবো। পাবো, হ্যাঁ হ্যাঁ, সেটাই পাবো। পেজ পেজ একটা পেজকে পেজ। মেনুতে রাখতে পারি, ক্যাটাগরিকে মেনুতে রাখতে পারি, তারপর কোনো কাস্টম লিঙ্ককে মেনুতে রাখতে পারি। হ্যাঁ, আমরা এরকম অপশন পাবো, কিন্তু তার মধ্যে একটা অপশন হচ্ছে ক্যাটাগরিকেও আমরা মেনুতে অ্যাড করতে পারি। এতটুকু পর্যন্ত আমরা জেনে নাকি নিচে আসলে ওই ব্যাপারগুলা বুঝতে পারবেন। ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আরো কি কি মেনুতে আসলে অ্যাড করা যায়। সো অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি এখানে একটু বাংলা লিখি। আচ্ছা, ধরেন যে বাংলাদেশ। হুম, স্লোগান আমরা যদি দিতে চাই দিব, না দিতে জয় না চাই, বাংলা। হ্যাঁ আহ, দিলে দিলাম, না দিলে নাই। হ্যাঁ, সো করলাম, এই যে চলে আসে। ঠিক সেম ভাবে আমরা যদি বাংলাদেশ ক্যাটাগরিকে যদি আরো মানে ওইটার সাব ক্যাটাগরি যদি আমরা তৈরি করতে চাই সেটাও পারবো। ধরেন যে আম, আচ্ছা, রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। আচ্ছা বাংলাদেশ, ধরেন যে আমি রাজনীতি লিখতেছি।
আমি র্যান্ডম লিখতেছি। প্যারেন্ট ক্যাটাগরি হবে যে বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ, হ্যাঁ। আপনি চাচ্ছেন যে বাংলাদেশের একটা সাব সাব ক্যাটাগরি ক্যাটাগরি, হচ্ছে যে রাজনীতি। তো রাজনীতি, হ্যাঁ। এখন সাব ক্যাটাগরি যেগুলো হয় সেগুলো দেখবেন যে মেন ক্যাটাগরি বা প্যারেন্ট ক্যাটাগরির নিচে ড্যাশ দিয়ে চলে আসে এভাবে। হুম, বুঝতে হুম। পারছেন? এটা হচ্ছে যে যেমন বোঝায় যে খেলা, বাংলাদেশের বাংলাদেশ সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, যেমন ধরেন খেলাধুলা ক্যাটাগরি, খেলাধুলাটা ফুটবল, ফুটবল। ফুটবল। সে ব্যাপারগুলো আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি, বাট আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি এই জায়গা থেকে প্রথম অবস্থায় আমাদের তো মেনুতে যদি আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করি তখন এখানে তো করলে হবে না, আমরা আগে ভাগে এই জায়গায় করে ফেলি। হ্যাঁ, করার পরে আমরা এই জায়গায় ওখানে করলে সিলেক্ট আমরা করে দিই, এখানে জাস্ট এই অপশনগুলো পেয়ে যাব। সিলেক্ট করে দিই। জাস্ট আমরা এখান হুম, থেকে সিলেক্ট করব, আমরা বারবারই এখানে এসে নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করব না। এটা একটা গেল, এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এবং এই পাশে হচ্ছে যে আপনি এটাকে এডিট করতে পারবেন, কুইক এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, দেখতে পারবেন, এবং ডেসক্রিপশনে কিছু লিখলে ওইটাও থাকবে ওই ক্যাটাগরি রিলেটেড। এবং আচ্ছা ভাইয়া, আরেকটা, আমি যদি আমি মনে আমি করেন শেষ করি, বাংলাদেশ আমি শেষ আচ্ছা করি। ঠিক আছে। আরেকটা আচ্ছা। ব্যাপার হচ্ছে যে যেমন ধরেন আমরা কোভিড কোন ক্যাটাগরির আন্ডারে কয়টা পোস্ট হইলো, যে কোভিড-19 এটার আন্ডারে কয়টা একটা পোস্ট আছে, বিশ্বর আন্ডারে একটা পোস্ট আছে, কোন ক্যাটাগরির আন্ডারে কয়টা পোস্ট হইলো সেই জিনিসগুলো এখানে দেখাবে আপনাকে। আর এটা হচ্ছে স্লোগান। হ্যাঁ, বলেন। এখন ওই যে আমি যদি ক্যাটাগরি একটা ডিলিট করতে চাই বাট পোস্ট গুলারে ব্যাকআপ রাখতে চাই, ওইটা কি করব? আচ্ছা, আপনি ক্যাটাগরি ওটা, ডিলিট করে দিলে ওই পোস্টে থেকে ক্যাটাগরিটা চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ মানে আমি পোস্ট গুলো মানে চাচ্ছি যে না, ব্যাকআপ থাকুক কিন্তু ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি, ক্যাটাগরি আপনার ওই পোস্টে যেন, তাহলে আমরা একদম আহ, দেখি আসলে এটা কিরকম হচ্ছে। যেমন ধরেন আমাদের এখানে কোভিড-19 এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাইলে আমরা অল পোস্টে গিয়ে দেখি আসলে ঘটনাটা কি হচ্ছে। আমাদের কি আসলেই ইয়া থেকে ডিলিট হয়ে যাবে কিনা। কই গেল? এই যে এখানে দেখছেন বিশ্ব, এরপরে কোভিড-19 ছিল না? কোভিড-19 ছিল, কারণ আমি এখানে ট্যাগ ইউজ করছি কোভিড-19, এখানেও আমরা কি বিশ্ব এবং কোভিড-19 ছিল। কোভিড-19 আছে ওই ক্যাটাগরিটা। সো আপনি কোভিড-19 তো নাই। হ্যাঁ, নাই, কেন নাই? এখানে আগে ছিল, যখনই আপনি ওই ক্যাটাগরিটা ডিলিট করে দিচ্ছেন তো ওই ক্যাটাগরি রিলেটেড যতগুলো পোস্টে আপনি ওই ক্যাটাগরিটা ইউজ করছেন সেগুলো থেকে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝছি, বুঝছি। এবং যদি ওই ক্যাটাগরি রিলেটেড এরকম হবে, ওই ক্যাটাগরি রিলেটেড যদি ওইখানে যদি একটা মাত্র ক্যাটাগরি আপনি কি করেন অ্যাড করা থাকে তাহলে ওইটা আনক্যাটাগরাইজ চলে যাবে, মানে বাই ডিফল্ট আনক্যাটাগরাইজে চলে যাবে, কোনো ক্যাটাগরিতে পড়ে নাই। হুম, হুম, হুম। দেখছেন, আমি বিশ্বটাও ডিলিট করে দিছি। আমি কি ডিলিট করছি? কোভিড-19ও ডিলিট করে দিছি, বিশ্ব ডিলিট করে দিছি। যে কথাটা বললাম তখন পোস্টটা কি হয়ে যাবে, আনক্যাটাগরাইজ। দেখছেন এখানে আনক্যাটাগরাইজ চলে আসছে। হুম, মানে ওই পোস্ট গুলোকে আনক্যাটাগরাইজড চলে যাবে নাকি? হ্যাঁ, ওটা যখন ডিফল্টে। যখন আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না কোনো পোস্ট করার ক্ষেত্রে, তখন ওইটা আনক্যাটাগরাইজড থাকবে ডিফল্ট। হুম, হ্যাঁ, তো যদি আপনি কি করেন, আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন কিন্তু পরবর্তীতে আপনি ধরেন ডিলিট করে দিচ্ছেন কোনো কারণে, এরকম করা হয় না আসলে। তারপর আপনি বলছেন যে সেজন্য দেখাইলাম, এরকম আমরা করি না, ক্যাটাগরি ডিলিট করার এরকম অপশন আসে না। আহ, যদিও আসে তাহলে আপনি ডিলিট করে দিলে সেটা কি হয়ে যাবে, আনক্যাটাগরাইজড হয়ে যাবে। যদি একাধিক ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে যে ক্যাটাগরিটা ডিলিট করে দিচ্ছেন সেটা পোস্টে শো করবে না, ওই ক্যাটাগরি ওয়াইজ এই পোস্টটাকে আপনি পাবেন না। হুম, এগুলো সব ক্যাটাগরি এগেনস্ট আছে। আপনি চাইলে এখান থেকে ডিলেটও করতে পারেন, এডিটও করতে পারেন, সব কিছু করতে পারেন। এবার হচ্ছে যে ট্যাগ, ট্যাগগুলো মূলত আমরা আসলে এখান থেকে তেমন তৈরি করা হয় না, এখান থেকে তৈরি করা হয় না। যদি ধরেন যে যেগুলো পপুলার ট্যাগ, যেগুলো আপনি সবসময় ইউজ করতেছেন কোনো একটা পোস্ট বা আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু ট্যাগ আপনি আগে থেকে এখানে লিখে রাখছেন, যেগুলো আপনি চাইলে ম্যাক্সিমাম
পোস্ট আপনি ইউজ করতেছেন, ওই ট্যাগগুলো আসলে আপনি আগে থেকে লিখে রাখলে আপনি এখানে পেয়ে যাবেন সাজেশন হিসেবে। হ্যাঁ, সাজেশন হিসেবে আপনি পেয়ে যাবেন, যখন আপনি লিখবেন কোনো কিছু এখানে আপনাকে শো করবে সাজেশন হিসেবে। এটা কি সার্চের ক্ষেত্রে কাজ করে নাকি অনেকটা? এটা তো সার্চের ক্ষেত্রে কাজ করে, আমি প্রথম ক্লাসে বলছি, যখন আপনি কোনো ট্যাগগুলা দেওয়ার কারণ হচ্ছে এটা ট্যাগ বা এসইও। কিওয়ার্ড বলে, যখন আপনার ওয়েবসাইটে আপনি কোনো একটা পোস্টকে সার্চ করতেছেন, ওয়েবসাইটের মধ্যে কোনো একটা পোস্টকে সার্চ করতেছেন, তখন মূলত এই ট্যাগগুলা কাজ করে। যখন আমি ধরেন যে এখানে কোনো একটা পোস্টের ট্যাগ নিব, আম, আচ্ছা, এসইওটা কি সেম কাজই করে? হ্যাঁ, এসইও তো সেম কাজে করে, এটা ওয়ান কাইন্ড অফ এসইও বলা যায় এসইওর জন্য। হ্যাঁ। এটা মূলত আসলে ওরকম এসইও না যে আপনি গুগলে সার্চ করলে চলে আসবে, ওরকম এটা ব্যাপারটা ওয়েবসাইটের। প্রপারলি কাজ করবে না। বাট যেমন ধরেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান দিল, করোনা ভাইরাস দিল, জাতীয় সংসদ দিল, এখন আমি চাচ্ছি করোনা ভাইরাস রিলেটেড যতগুলা ওয়েবসাইট বা প্রধানমন্ত্রী রিলেটেড যতগুলা পোস্ট আছে এই প্রথম আলোতে ওগুলা দেখতে চাচ্ছি, তখন এখান থেকে ফিল্টারিং করতে পারি। এটাই মূলত ট্যাগের মূল কাজ। হ্যাঁ, এই যে দেখেন প্রধানমন্ত্রী রিলেটেড যতগুলা যেখানে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা আছে সবগুলা পোস্টে চলে আসছে, দেখছেন? এবং এই কিওয়ার্ডগুলা, এটা কিওয়ার্ড আমরা এসইওর ভাষায় বলে থাকি কিওয়ার্ড, আর এখানে বলতেছে কিওয়ার্ড ট্যাগ। ট্যাগ। হ্যাঁ, সো এটা সার্চিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো আপনি চাইলে এখান থেকে আগে থেকে ট্যাগগুলা লিখে রাখতে পারেন, অথবা আপনি যখনই পোস্ট আগে থেকে লিখে ওরকম আমরা রাখতে পারি না, কারণ হচ্ছে যে আমরা তো মুখস্থ জানি না কোন পোস্টের জন্য কোন ট্যাগগুলা কোন কিওয়ার্ডটা আমরা ইউজ করব। তো যেগুলা মনে করেন সার্বজনীন টাইপের সবসময় ইউজ হয়, ওরকম ব্যাপারগুলো আপনি আগে থেকে লিখে রাখতে পারেন। তখন আপনি কি এই যে ট্যাগ লেখার সময়, যেমন ধরেন এখানে আমি কি কি লিখে রাখছি, প্রেসিডেন্ট কোভিড, এই যে দেখছেন সাজেশন দিচ্ছে, ফুললি লিখি নাই, সাজেশন দিয়ে দিচ্ছে, দেখছেন? সো এইভাবে আপনাকে সাজেশন দিয়ে দিবে যদি আপনার আগে থেকে এটা কি থাকে, এই ট্যাগগুলো ইউজ করা থাকে বা এখানে এন্ট্রি করা থাকে, এবং কোন ট্যাগগুলো কতবার ইউজ করছেন। হ্যাঁ, সো এখানে আপনাকে কাউন্ট করে বলবে, এখান থেকে আপনি এডিট, কুইক এডিট, ডিলেট, ভিউ সবকিছু করতে পারবেন। আরেকটা ব্যাপার, যখন আমরা ড্যাশবোর্ডে কাজ করছিলাম তখন আমরা এই স্ক্রিনে আমরা কি কি জিনিস দেখতে চাচ্ছি আর কি কি জিনিস দেখতে চাচ্ছি না, ওই ব্যাপারগুলো আমরা ইনশিওর করছিলাম, তাই না, ড্যাশবোর্ডে। সো স্ক্রিন অপশনে গিয়ে সো আমরা যতটা সরি, আপনি ট্যাগে বলেন, অল পোস্টে বলেন, অ্যাড নিউতে বলেন, যেটাতে যাই না কেন, আমরা যদি স্ক্রিন অপশনে গিয়ে এখান থেকে কোনো একটা জিনিস আমরা যদি দেখতে চাচ্ছি না, এরকম হয়, ধরেন যে আপনি চাচ্ছেন যে ডেসক্রিপশনটা না দেখো, কারণ আপনি কোনো জায়গায় ডেসক্রিপশন লিখেন নাই, এটা এখানে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, আপনি হাইড করে দিলেন, আনচেক করে দিলেন, এখানে ডেসক্রিপশনটা শো করতেছে না। হ্যাঁ, সো যেমন ধরেন অল পোস্টে যাই, স্ক্রিন অপশনে যাবেন, প্রত্যেকটা স্ক্রিন অপশনে কিন্তু আলাদা আলাদা ফিল্ড আসতেছে, ওই রিলিভেন্ট ফিল্ড আসতেছে, এই স্ক্রিনে যা যা আছে ওই রিলিভেন্ট ফিল্ড আসতেছে। ধরেন আপনি চাচ্ছেন না যে এখানে সবগুলো চাই, এগুলো করি না এমনিতে, তারপর আমি দেখাচ্ছি, ধরেন আপনি কথার কথা অথরকে দিল, এটা দেখতে চাচ্ছেন না, তখন আনচেক করে দিবেন, আনচেক করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, কাজ শেষ। এটা আর এখানে শো করবে না, আপনার যদি আবার প্রয়োজন হয় চেক করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। হুম, এভাবে আচ্ছা আমরা ভাইয়া, কোশ্চেন ছিল। করতে পারি। হ্যাঁ, বলেন। কোশ্চেনটা হলো যে আমরা যে ট্যাগগুলো লেখা দিলাম ওইগুলো তো থাকলোই, এখন যদি আমার ওয়েবসাইটে কোনো একটা ইউজার ঢুকলো এবং সেই যে ট্যাগগুলো সার্চ করলো ওইগুলা স্টোর কোথায় থাকবে? না, ওইগুলোর তো স্টোর থাকবে না। স্টোর থাকবে না, না? ওগুলোর তো স্টোর মানে থাকবে না। ওইগুলা স্টোর থাকলে কি হয় যে ট্যাগগুলা কি কি হইতে পারে না, একটু গেস করা? না গেস করার জন্য এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে, যেমন ধরেন যে আপনি যে পোস্টটা করতেছেন ওইটার কিছু পপুলার ওয়ার্ড আছে। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা এটাতে যদি ধরি, এটাতে আমি পপুলার ওয়ার্ড হিসেবে ধরলাম এই পোস্টটাতে, এখানে আম, যে পোস্টটা করছিলাম এখানে হচ্ছে যে আসলে প্রেসিডেন্ট নিয়ে, তানজানিয়ার প্রেসিডেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে কথাবার্তা হচ্ছে কোভিড নিয়ে, হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে। সো মানুষজন কোভিড-19, তানজানিয়ার প্রেসিডেন্ট এটা দিয়েই সার্চ করবে আসলে। হ্যাঁ, তানজানিয়ার রিলেটেড কোনো
পোস্ট যদি দেখতে চায় তাহলে এগুলা তো কিছু বেসিক কিওয়ার্ড আপনি বুঝে ফেলতে পারবেন, এবং মানুষজন কি দিয়ে সার্চ করে সেগুলো আপনি গুগল থেকেও পাবেন। কিছু কিওয়ার্ড এভরিওয়্যার কিছু টুলস আছে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে কত মানুষজন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। হ্যাঁ, এই ধরনের এসইও রিলেটেড কিছু চলে আসবে, তখন আপনি ওইটা করতে পারবেন। আর অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার কোন কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা আপনার জানা বেশি প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে পোস্টিংয়ের ব্যাপারগুলা যখন কোনো একটা ব্লগ ওয়েবসাইট বলেন যেটা থেকে আর্নিং রিলেটেড কাজ হবে, বা কোনো একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বলেন যেখান থেকে আর্নিং আসবে, ওই রিলেটেড ওয়েবসাইটগুলোতে যখন কোনো পোস্ট করা হয় তখন সেটা এসইও স্পেশালিস্ট যারা আছে, যারা এসইও করে, তাদের মাধ্যমে এবং কন্টেন্ট রাইটারের মাধ্যমে ওই কন্টেন্টগুলো লিখে নেওয়া হয়, এবং ওরাই বলে দিবে যে আপনাকে কোন কোন কিওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন। বুঝতে পারছেন? ট্যাগে কোন কিওয়ার্ড ইউজ করবেন, কোন জায়গায় কি ইউজ করবে, ওরা আপনাকে সব কিছু দিয়ে দিবে। অ্যাজ এ আমাদের ডিজাইনারের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলা জানা প্রয়োজন। হ্যাঁ, জানা প্রয়োজন না বলতে আমাদের সাথে না জানলেও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু জানলে এটা ভালো। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ড দিয়ে কী হচ্ছে, সেটা হচ্ছে যে মার্কেটিংয়ের একটা পার্ট এখানে আসে। এসইও করার ব্যাপার স্যাপারে আসলে এটা কাজে লাগে। হ্যাঁ, কিন্তু আপনার ডিজাইনিংয়ের জন্য এটার প্রয়োজন নেই। পোস্ট আপনার কাজ হচ্ছে যে পোস্ট করতে দেওয়া। পোস্টটা করার সময় যে পেজে পোস্ট হবে ওই পেজের ডিজাইনটা কেমন হবে ওই ব্যাপারগুলো এনশিওর করা। আচ্ছা, একটু আমি একটা কল রিসিভ করি। ওকে, হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? না এটাই। আচ্ছা, ওকে ফাইন। আর এটা আমাদের পোস্ট রিলেটেড সব কাজ শেষ, সব কিছু চেনা জানা হয়ে গেল আমাদের। এবার হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে যে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যত ডকুমেন্ট আছে, যেমন ধরেন মিডিয়াতে আমরা কি কি করতে পারি, ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, স্প্রেডশিট, আর্কাইভ, হ্যাঁ, তারপর আনঅ্যাটাচ, তারপর মাইন। আমাদের সবচেয়ে বেশি দরকার হয় ইমেজ, তারপর কোনো ডকুমেন্ট ডাউনলোড টাইপের কোনো কিছু হইলে ওগুলো, স্প্রেডশিটও দরকার হয় না। অডিও বা ভিডিও আমরা ওইরকম আপলোড করি না। হ্যাঁ, অনেক সময় করতে হয়, যেটা কেন করি না সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও ধরেন কোনো একটা ভিডিও আপনার ওয়েবসাইটে দেখাইতে চাচ্ছেন, সেটা যদি আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করে দেন, যদি আপনার ওয়েবসাইটে ভিউ করাইতে যান, তখন দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পেস মানে হোস্টিং এর ক্ষেত্রে স্পেসটা বেশি লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আর আরেকটা ব্যাপার আছে, ব্র্যান্ড উইথের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, কত স্পিডে, সেক্ষেত্রে আমরা কি করি, ইউটিউবে আপলোড করি, ইউটিউবের চ্যানেলে আমাদের, ওইখান থেকে জাস্ট আমরা এমবেডেড লিঙ্কটা নিয়ে আসি, যেভাবে আমি ওই পোস্টের ক্ষেত্রে দেখাইছিলাম কিভাবে এমবেডেড লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমরা নিয়ে আসি, ওই ব্যাপারগুলো আমরা করে থাকি। ডিরেক্টলি ভিডিও আমরা আপলোড করি না। হ্যাঁ, করি কোন সময়, ডিরেক্টলি ভিডিও আপলোড করি যখন হচ্ছে যে ওই ভিডিওটা হচ্ছে যে প্রাইভেট। যেমন ধরেন যে বর্তমানে অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে ট্রেনিং করানো হয়। হ্যাঁ, যাদের ভিডিওগুলো হচ্ছে প্রাইভেট, সেক্ষেত্রে হচ্ছে যে ভিডিওটা নিজেদের ওয়েবসাইটে আপলোড করে দেন হচ্ছে যে ওইটা কি করে ওর স্টুডেন্টদের পোর্টালে, হ্যাঁ, পোর্টালে ওইটা শো করায়, তখন আর ইউটিউবে শো করে না। ইউটিউব থেকে আনতে গেলে দেখা যাচ্ছে যে ওইটা তো পাবলিক হয়ে গেল। যেমন ধরো আমি একটা কোর্স সেল করব, ওই কোর্সের 10,000 টাকা 15,000 টাকা ওই কোর্সের রেট, কিন্তু ওইটা যদি আমি ইউটিউবেই দিয়ে দিই তাহলে তো আর স্টুডেন্ট ওইটা ফ্রিতে পেয়ে যাবে অনেকে, তখন তো আর এটা সেল করা যাবে না, আর এটা তো আর তখন আর ওইটা প্রফেশনালি হবে না, প্রফেশনালি সেলের জন্য যাবে না, তাই না? সেই ক্ষেত্রে অনেক এইসব ক্ষেত্রে যদি মনে করেন ক্লাস করার সময় যদি আমি স্ক্রিন রেকর্ডার ওপেন করে রাখলাম কি হইব? না, এরকম করবে, এরকম হাজার ধরনের পাইরেসি থাকবে, এটা কোনো ব্যাপার না। কারণ আমরা মূলত এই কপিরাইট ব্যাপারগুলা নিয়ে এখন কথাবার্তা বলতেছি না, এগুলো বিশাল ব্যাপার স্যাপার। কপিরাইট আমরা সেই ছোটবেলা থেকে কপিরাইট করে আসতেছি। আপনি যে উইন্ডোজটা না না আমরা তো বাংলাদেশিরা তো কিনে কোনো কিছু ইউজ করি না, সবগুলো তো কপিরাইট। আপনি যে উইন্ডোজটা ইউজ করতেছেন সেটাও তো কপিরাইট। হ্যাঁ, সবগুলো তো এরকম। হ্যাঁ, আর সেটা আপনি যেটা বলতেছেন সেটা নিয়ে আর কথাবার্তা না বলা বেটার, কারণ হচ্ছে যে এত বেশি কপিরাইটের ভিতরে আছে। সেক্ষেত্রে আপনি যেমন আমার স্ক্রিন রেকর্ড করে, এরকম অনেকে করতেছে, স্ক্রিন রেকর্ড করে হয়তো বা কোনো একটা ভিডিও মানে ওইগুলো আবার সেল করতেছে। অনেক মানুষজন এরকম করে, পপুলার অনেক ট্রেনারের ভিডিও। কিন্তু হয় কি, আপনি যখন কখন যদি
এরকম এরকম ব্যাপারগুলো দিয়ে ধরেন 200 টাকা দিয়ে আপনি একটা কোর্স, 15,000 টাকার একটা কোর্স 200 টাকা দিয়ে কিনে ফেললেন, আপনি ওইখান থেকে কিছুই শিখতে পারবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে যে অনেক ব্যাপার স্যাপার থেকে যায়। এই যে ধরেন একটা লাইভ ক্লাসকে আপনি ভিডিও করে দিচ্ছেন, তখন এই ল্যাব ক্লাসের মজাটা আসলে ওইরকম পাওয়া যায় না, আর মেন্টর ছাড়া আসলে কিছুই হয় না অনেক সময়। আচ্ছা, ওই ব্যাপারে যাচ্ছি না, আমাদের ক্লাসে এগুলো অনেক যাচ্ছে। ডিপ বিষয়, অনেক অনেক তো এখানে আমরা মিডিয়াতে কি করতে পারি, আমরা মিডিয়াতে আসলে আমাদের ইমেজ, অডিও, ভিডিও এগুলো আমরা কি আপলোড করতে পারি। আমরা কি করছিলাম, আমরা যখন এখানে ফিচার ইমেজ অ্যাড করছিলাম তখন এই ড্যাশবোর্ডটা চলে আসছিল, এই উইন্ডোটা আসছে। তার মানে এখান থেকে আমরা আপলোড করতে পারি। কোনো ক্ষেত্রে যখন আমরা কোনো পোস্ট করি আমরা ডিরেক্টলি এই জায়গা থেকে আপলোড করে দিতে পারি। হ্যাঁ, অথবা আপনি যদি মিডিয়াতে আগে থেকে আপলোড করে রাখেন, সেই জায়গা থেকে আপনি সিলেক্ট করে যে কোনো একটা ইমেজ আপনি আপনার পোস্টের ক্ষেত্রে দিতে পারেন। শুধু পোস্টের ক্ষেত্রে না, আপনি আপনার ওয়েবসাইটে যত জায়গায় যত ইমেজ ইউজ করবেন সবগুলা থাকবে কোথায়, মিডিয়া লাইব্রেরিতে। সো ধরেন যে আপনি প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, শুরুতে একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাচ্ছেন। আমি বাংলা থেকে চেঞ্জ করি। ধরেন আমি রিসেন্টলি এই ওয়েবসাইটটা করা হয়েছে একটা কোম্পানির জন্য। তো এটাতে প্রথমে যখন আমরা কোনো ওয়েবসাইট শুরু করি, ওই রিলেটেড যতগুলা ইমেজ, লোগো আছে, ফার্স্ট টাইমে আমরা কি করে ফেলি, কাজের সুবিধার্থে আমরা সবগুলা মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে রাখি। মানে আমাদের তো এই ইমেজগুলো লাগবে, সেক্ষেত্রে আমরা আগে থেকে আপলোড করে রাখতে পারি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাড নিউতে যাবেন, সিলেক্ট ইউর ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যা যা ইমেজ প্রয়োজন, কথার কথা আমি এখান থেকে কিছু লোগো নিই, লোগো ধরেন আমি এই 4-5টা লোগো আমি নিচ্ছি। কন্ট্রোল দিয়ে সবগুলো আপনি সিলেক্ট করলেন, দেন ওপেন দিলেন, সব আপলোড হয়ে গেল। এখন পরবর্তীতে যদি আপনি কাজ করতে গিয়ে আপনার যে ইমেজগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি কি খুব সহজে পেয়ে যাবেন। এটা আপলোড হোক, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আমরা খুব সহজে পেয়ে যাই। সেই ব্যাপারগুলো আপনি এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকেও কি আপলোড করে রাখতে পারেন, অথবা আপনি যখন পোস্ট করতেছেন ইনস্ট্যান্ট আপনি আপলোড করতে পারেন, যখন যে প্রয়োজন হচ্ছে ইনস্ট্যান্ট আপনি আপলোড করতে পারেন। এই যে দেখেন, আমি যেমাত্র আগে থেকে আপলোড করে রাখছি, আমার এখানে সবগুলা ইমেজ চলে আসছে। আমি চাইলে এখান থেকে আমি ইউজ করতে পারি। হ্যাঁ, অথবা আপনি চাইলে এখন ইনস্ট্যান্ট আপলোড করবেন, এই জায়গা থেকে সিলেক্ট ফাইল দিয়ে ইনস্ট্যান্ট আপলোড করতে পারেন। তো সব ক্ষেত্রে আপনি চাইলে ইনস্ট্যান্ট আপলোড করতে পারেন, অথবা আগে থেকে আপলোড করে রাখতে পারেন। এবং এখানে সবগুলা ইমেজ শো করতেছে। আপনি চাইলে এই যে আমি এখানে কালার কোড ডট টেক্সট মানে ডকুমেন্ট ফাইলে আপলোড করছি, আপনি অডিও ফাইলে আপলোড করতে পারবেন, ভিডিও ফাইলে আপলোড করতে পারবেন। সো এগুলো আপনারা নিজেরা একটু টেস্টিং করে দেখবেন, কারণ অডিও ভিডিও ফাইল আমার ল্যাপটপে নাই, আসলে আমার ল্যাপটপে গানটা নেই, সব কিছু নেই। তো এবং আপনি চাইলে এখান থেকে ডিলেট এগুলা ইজিয়েস্ট পেপার শেপার, এখান থেকে চাইলে আপনি এখানে 2 ফরম্যাটে দেখতে পারেন, গ্রিড ভিউ 2 ফরম্যাটে আপনি দেখতে পারেন। এখান থেকে আপনি ডেট ওয়াইজ ফিল্টারিং করতে পারেন, কোন ডেটে কোনটা দিলেন, এখান থেকে আপনি সার্চ করতে পারেন। আবার অ্যাড নিউ থেকে নতুন ইমেজ বা নতুন ফাইল আপলোড করতে পারেন। এগুলো সবগুলা হচ্ছে যে কিসের কাজ, মিডিয়া লাইব্রেরির কাজ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হ্যাঁ, সবার বয়স শুনতে যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। যে যে বুঝো নাই শেষে শব্দ করো। কাউসার রাজা, বুঝছি স্যার। কিসের ডিলেট কি আপনার বয়স আসতেছে না? তাহমিনা, এখান থেকে ডিলেট করবেন, যে ক্লিক করলাম, এই যে আপনি যে ইমেজটা ডিলিট করবেন, যেটা ডিলিট করবেন ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি এডিটও করতে পারেন,
অথবা আপনি এখান থেকে অল্টারনেটিভ টেক্সট চেঞ্জ করে দিতে পারেন, টাইটেল চেঞ্জ করবেন, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলা চেঞ্জ করতে পারবেন। এগুলা মূলত যখন আমরা এসইওর কাজ করে থাকি তখন এই জিনিসগুলো চেঞ্জ করে দিতে হয়। হ্যাঁ, গুগল মানে আপনার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসার জন্য এই কাজগুলো করা হয়ে থাকে। তো এখান থেকে ডিলেট পারমানেন্টলি দিলে ডিলেট হয়ে যাবে। তো আমি এই ইমেজটা ডিলেট করব না, ধরেন আমি এই ইমেজটা ডিলেট করব, এই যে ডিলেট পারমানেন্টলি, ওকে চলে গেছে। তো আপনি এভাবে ডিলেট করবেন। এবার আসি পেজ নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, পেজ আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে, একটা পেজ না, তাই না? আমরা অনেক ওয়েবসাইট ব্যাপারটাকে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি বলা যায়। একটা ওয়েবসাইট তৈরি হয়, এখানে অনেকগুলো পেজ আছে, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন এটা একটা পেজ, তারপর শেয়ার হোস্টিং এটা একটা পেজ, এই যে দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন এটা একটা পেজ, তারপর হচ্ছে যে ব্লগ এটা একটা পেজ, এই ধরনের অনেকগুলো পেজ থাকে। সো এই পেজগুলো আমরা কিভাবে ক্রিয়েট করি আমাদের ওয়েবসাইটের মধ্যে, এখানে পেজে যাবেন, অল পেজে যাবেন, খুব সহজ। এই যে প্রাইভেসি পলিসি দুইটা পেজ আছে, সিম্পল পেজ। যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, যেটা আমরা আসলে ডিফল্ট যে থিমটা আছে ওই থিমটাতে যদি দেখি, এই যে সিম্পল পেজ এটা শুধুমাত্র আছে একটা পেজ, এই যে সিম্পল পেজ। এবং প্রাইভেসি পলিসি পেজটা হচ্ছে ড্রাফটে মানে ওইটা আমরা পাবলিশ করি নাই। হ্যাঁ, ওইটা আমরা পাবলিশ করি নাই, ওইটা ড্রাফটে রয়ে গেছে, শুধুমাত্র একটা পেজে পাবলিশ করা আছে, সেটা হচ্ছে স্যাম্পল পেজ। হ্যাঁ, এখন আমরা চাইলে নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারি, সেজন্য আমরা কি করব, পেজে যাব, অ্যাড নিউতে ক্লিক করব, এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে পারি, অল পেজের অ্যাড নিউতেও ক্লিক করতে পারি, এগুলা খুব ইজি ব্যাপার স্যাপার। হোম লিখলাম, হোম নামে একটা পেজ, এখানে কোনো ডিজাইন করব না, ডিজাইন করব অন্য সিস্টেমে। হোম লিখলাম, দেন পাবলিশ দিলাম। এখন এই পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখানে রিলোড করি, এখানে মেনুতে হোম চলে আসবে, এই যে দেখছেন হোম নামে পেজটা ক্রিয়েট হয়ে গেল, কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হোম পেজটা। চাইলে আমরা আরও পেজ ক্রিয়েট করতে পারি। আমি যদি ব্যাগে চলে যাই, এভাবে আপনি পেজগুলো ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে অ্যাড নিউ আছে, এখান থেকেও ক্লিক করতে পারেন, অল পেজে ক্লিক করে এই অপশন থেকেও যাইতে পারেন অ্যাড নিউতে। এবং আপনি চাইলে এই পেজটাকে কি করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। পেজটাকে পাবলিশ করবো, অ্যাডমিন নাকি এডিটর নাকি অথর, হ্যাঁ, কোন ইউজার এই পেজটা ক্রিয়েট করছে সেটা আপনাকে দেখাবে, পাবলিশ ডেটটা দেখাবে। আর স্ক্রিন অপশনে গেলে আপনার এখানে সব অপশন আছে। সো আপনি কোন অপশনটা হাইড করতে চাচ্ছেন বা কোন অপশনটা আপনি শো করতে চাচ্ছেন সেটা আপনি মার্কিং করে দিয়ে পারবেন। এবং এখানে কয়টা পেজ পাবলিশড আছে, কয়টা ড্রাফট আছে, এই ব্যাপারগুলো শো করবে। আমি চাইলে আরও পেজ ক্রিয়েট করতে পারি। হোম, ধরেন অ্যাবাউট পেজ পাবলিশড, আমার এই মেনুতে চলে আসবে, অটোমেটিক মেনুতে চলে আসবে, হোম অ্যাবাউট অটোমেটিকলি চলে আসতেছে। আমি ব্যাগে চলে যাচ্ছি। ক্লিয়ার এতটুকু পর্যন্ত কিভাবে পেজ ক্রিয়েট করে? জি স্যার। ওকে, এতক্ষণ বলছিলাম আমরা কমেন্ট নিয়ে কথাবার্তা, এতক্ষণ না, আমরা পোস্ট যখন করছিলাম তখন কমেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। কমেন্টের কিছু অপশন আমি ড্যাশবোর্ডে দেখাইছিলাম, কিভাবে একটা কমেন্টকে ডিলিট করে দিতে পারি, বা একটা কমেন্টকে অ্যাপ্রুভাল দিব, আবার একটা কমেন্টকে স্প্যাম হিসেবে দেখাবো, ওই জিনিসগুলো আমরা এখান থেকে করে দিতে পারি। এটা হচ্ছে কমেন্টে যখন আসবো আপনার সবগুলা আপনার ওয়েবসাইটে যতগুলো কমেন্ট হলো সবগুলা এখানে আপনাকে শো করবে। এখানে হচ্ছে যে কোন পোস্টের এগেনস্টে কমেন্টটা হইলো সেটা আপনাকে দেখাবে, এবং কখন সাবমিট করছে কমেন্টটা সেটা আপনাকে দেখাবে, সাবমিটিং ডেট। এটা হ্যালো ওয়ার্ল্ড পোস্টের এগেনস্টে কমেন্ট করা হইলো। আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাতে যাই, আমি হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাতে যদি যাই, নিচে আসি, এত দেরিতে আসে এখানে, আমি সহজে এদিক থেকে চলে যাই। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডটা তো ড্রাফটে রেখে দিছি, তো এটাকে একটু পাবলিশ করে দিন। পাবলিশ করে দিন।
আমরা একটু করে দেখি। এখানে রিসেন্ট পোস্টে দেখাবে এই যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডে যদি যাই কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ডে দুইটা কমেন্ট, একটা কমেন্ট মানে বাইরের কেউ একজন করছে, আমি অ্যাডমিন অ্যাপ্লাই করলাম, এই কমেন্টের রিপ্লাই দিলাম। ওকে, আপনি চাইলে যে কমেন্টটা করলো আপনি চাইলে ওই কমেন্টটাকে আনঅ্যাপ্রুভ রাখতে পারেন, মানে অ্যাপ্রুভ করবেন না। সো আনঅ্যাপ্রুভে যদি ক্লিক করেন দেখেন আমার এই জায়গায় কমেন্টটা শো করবে না, আমি অ্যাপ্রুভাল দিই নাই। এটা আমার ড্যাশবোর্ড সেজন্য শো করতেছে। কারণ আমি অ্যাডমিন, আমি দেখতেছি, বাট মানুষজন দেখবে না, বাইরের মানুষজন দেখবে না। আমার যেহেতু অ্যাডমিন, আচ্ছা আমি অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখি, ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করি। আচ্ছা এই যে দেখেন আমি অ্যাডমিন যে পোস্টটা করলো ওইটাকে কি করলাম, মানে আমি যে পোস্টটা করলাম ওইটাকে আমি কি করলাম, আনঅ্যাপ্রুভ করে রাখলাম, মানে আমি ওইটা দেখাইতে চাচ্ছি না। হ্যাঁ, কোথায় আমি দেখাইতে চাচ্ছি না যে আমার যে ওয়েবসাইট আছে ওই পোস্টটাতে দেখেন এখানে শো করতেছে না, যেহেতু আমি অ্যাডমিন ছিলাম, অ্যাডমিন লগ ইন আছি, যার কারণে এখানে শো করবে, মানে আমি অ্যাডমিন লগ ইন আছি তো যার কারণে এখানে শো করবে। আপনি যতক্ষণ পর্যন্ত লগ ইন থাকবেন ততক্ষণ শো করবে, আপনি দেখবেন, বাট বাইরের যে ভিজিটররা আছে ওইটা দেখবে না। এখন যদি আমি এই পোস্টটাকেও আনঅ্যাপ্রুভ করে দিই, যে বাইরের যে মানুষজন পোস্ট করলো সেটাকে যদি আমি আনঅ্যাপ্রুভ করে দিই, তাহলে এখানে দিয়ে দিলাম, আমি আবার এটাকে রিলোড করতেছি, দেখেন এই পোস্টটা আর থাকবে না, সরি এই কমেন্টটা আর থাকবে না। ওকে, তাহলে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে আবার অ্যাপ্রুভও করতে পারি, আমি চাইলে এই পোস্টের এগেনস্টে রিপ্লাইও দিতে পারি, আমি চাইলে এই পোস্টটাকে কি করে দিতে পারি, এডিট করে, সরি পোস্ট না কমেন্ট, এই কমেন্টটাকে আমি কি করে দিতে পারি, এডিট করে দিতে পারি। এখন কেউ একজন কমেন্ট করলো, বাজে কমেন্ট করলো, বা ওই কমেন্টটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সো আপনি চাইলে, যেমন ধরেন আমি এখানে অনেক লম্বা কমেন্ট আছে, আমি ছোট করে দিলাম, যেন আপডেট করে দিলাম। হ্যাঁ, আপডেট করে দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। দেখেন অ্যাপ্রুভ করে দিলে আমি এডিট করে দিছি, মানে অথেন্টিকেশন সব আপনার। একজন ভিজিটর এসে আপনার একটা পোস্টে কমেন্ট করলো, ওই পোস্টটা ওই কমেন্টটা আপনি পাবলিশ করবেন কি করবেন না, আপনার সব পাওয়ার আপনার কাছে আছে। এক, ওই পোস্টটা যেভাবে কমেন্টটা যেভাবে করছে ওইভাবে কি আপনি রাখবেন নাকি এডিট করে ওই কমেন্টটা করবেন, কমেন্টটা পাবলিশ করবেন, সে অথেন্টিকেশনও আপনার কাছে আসে, সব কিছু আপনার হ্যান্ডেলে আছে। সো আপনি চাইলে এডিট করে আপনি ওইটাকে পাবলিশ করতে পারেন, আদারওয়াইজ এমনিতেও পাবলিশ করে দিতে পারেন, অ্যাপ্রুভ করে দিতে পারেন। অথবা ধরেন যে ওই কমেন্টটা আপনি কি করতে চাচ্ছেন না, ও যে ইউজার যে ইমেল আইডি দিয়ে কমেন্ট করলো, বাজে কমেন্ট করলো, চাচ্ছেন না যে আপনি ওই ইউজার আর আপনার পোস্টে কমেন্ট করুক। হ্যাঁ, আপনার পোস্টে আর কমেন্ট করুক, তখন আপনি যদি স্প্যাম করে দেন তাহলে ওই ইউজারে কোনো কমেন্টই কি হবে না, পাবলিশড হবে না। হ্যাঁ, কোনো কমেন্টও পাবলিশড হবে না, কমেন্ট করতে পারবে না এই জিমেল দিয়ে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে কমেন্ট রিলেটেড এই ব্যাপারগুলো, এবং এখানে দেখা আছে কয়টা পেন্ডিং আছে, অ্যাপ্রুভ আছে, স্প্যামে আছে, ট্রাশে আছে। সো এগুলা হচ্ছে আপনি এখান থেকে যেটা যেটা করবেন, স্প্যাম করলে স্প্যামে শো করবে মেসেজগুলো, ট্রাশ করলে ট্রাশে শো করবে, এই ব্যাপারগুলো। ক্লিয়ার? আর এখান থেকে হচ্ছে যে স্ক্রিন অপশন থেকে আগের মতোই যা যা আছে আপনি রাখতে চাইলে রাখবেন, রাখতে না চাইলে অফ করে দিবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই অ্যাপিয়ারেন্স মেনুটা, হ্যাঁ, সবচেয়ে বেশি কাজ এখানে আমরা করতে হয়, এটা দিয়ে তো সব মডিফাই করে। হ্যাঁ। তো অ্যাপিয়ারেন্স কাজটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট।
সো এখানে হচ্ছে যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি আমরা বলি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে আমাদের একটা ডিফল্ট থিম দিয়ে যায়, সেটা হয়তো হতে পারে 2020 2017 এরকম একটা থিম আমাদেরকে ওয়ার্ডপ্রেসের সাথে দিয়ে দেয়। কিন্তু ওই থিমে তো আমরা কাজ করি না। আমরা কি এই থিমে কোনো ওয়েবসাইট তৈরি করি না। আমরা আমাদের নিজস্ব থিম কি করি ইনস্টল করে, আমাদের পছন্দ মতো থিম আমরা ইনস্টল করি, আর সেটা ফ্রি হইতে পারে, সেটা পেড হইতে পারে। সো থিমে যাচ্ছি। এখন আমার এখানে অনেকগুলো থিম আছে, অনেকগুলো থিম ইনস্টল করা আছে। এই থিমগুলো ইনস্টল করা আছে, সেজন্য আমার এখানে শো করতেছে 4টা থিম ইনস্টল করা আছে। এবং এই 2020 থিমটা হচ্ছে অ্যাক্টিভ করা। যে থিমটা অ্যাক্টিভ করা থাকবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করবে। আপনার এখানে 1000টা থিম ইনস্টল করা থাকুক, সমস্যা নাই। যে থিমটাকে আপনি অ্যাক্টিভ করবেন সেই থিমটা কোথায় দেখাবে? আপনার ওয়েবসাইটে শো করবে। ধরেন কথার কথা আমি এই 2070 এই থিমটাকে অ্যাক্টিভ করে দিব, যে কোনো একটা থিমে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এই থিমটাকে অ্যাক্টিভ করলাম, সেটা এখানে চলে আসছে, বাকিগুলো বাইরে চলে গেছে। মানে এটা অ্যাক্টিভ, সেজন্য এখানে কাস্টমাইজ বাটন চলে আসছে। এখন আমি যদি এটাকে কি করি, রিলোড করি, দেখেন এটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, মানে নতুন যে ডিজাইনটা আমরা আপলোড করলাম, যে থিমটা আপলোড করলাম, ওই প্যাটার্নে আমার এই পোস্টগুলা, পেজগুলা, মেনুগুলা, হ্যাঁ, সবগুলা কি করতেছে? শো করতেছে। বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। এবার আসেন থিম ব্যাপারটা কি, সেটা আমি যখন আমরা ওয়ার্ডপ্রেস শুরু করলাম তখনই আমি আপনাদেরকে বলছিলাম থিম ব্যাপারটা কি। থিমটা হচ্ছে যে একটা ডিজাইন, যেটার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করি, বা আমাদের ওয়েবসাইটের যে ইনফরমেশন আছে ওগুলাকে আমরা রিপ্রেজেন্ট করি। বিভিন্ন ধরনের থিম আছে। আমরা যতটুকু থিঙ্কিং করি যে ই কমার্স থিম, কোনো ল ফার্ম, কোনো ওয়েডিং অর্গানাইজেশন, ওয়েডিং ইভেন্ট অর্গানাইজেশনের কোনো থিম, হ্যাঁ, কোনো লার্নিং থিম, হ্যাঁ, এডুকেশন থিম। সো যত ধরনের থিম আমরা থিঙ্ক করতে পারি তার চেয়ে বেশি থিম আমাদের ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে থাকে। হ্যাঁ, এখান থেকে আমরা থিমগুলা কি করি, আপলোড করি বা অ্যাক্টিভ করি, করার পর ওইটার যেরকম ডিজাইন আছে ওই ডিজাইনে আমরা আমাদের ওয়েবসাইটটাকে তৈরি করি। হ্যাঁ, মানে আগে থেকে সব কিছু তৈরি করা থাকে, আগে থেকে ওই ডিজাইনটা তৈরি করা থাকে। আমরা জাস্ট ওইখানে আমাদের যে কন্টেন্টগুলো আছে ওগুলো দিয়ে থাকি। হ্যাঁ, অথবা দুই ধরনের হয়। কিছু কিছু থিমের মধ্যে লেআউট দেওয়া থাকে, মানে ডিজাইন তৈরি করা থাকে, আর কিছু কিছু থিমের মধ্যে হচ্ছে আপনি এই টাইপের ডিজাইন তৈরি করতে পারবেন। সো আপনি তখন কি ওইরকমভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এখানে যেভাবে দেখাচ্ছে ওইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। মানে এই ফিচারগুলো এই থিমের মধ্যে আছে। আপনি চাইলে আপনার যে ফিচারগুলো দরকার সেগুলো নিয়ে আপনি আপনার ডিজাইনটা করতে পারবেন। হ্যাঁ, সো এখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে থিম ইনস্টল করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই থিমটাকে অ্যাক্টিভ করতে হবে। থিম ইনস্টলের ক্ষেত্রে আমরা থিম দুই ধরনের করতে পারি। একটা হচ্ছে যে আমরা ফ্রি থিম ইউজ করতে পারি, যেগুলো ওয়ার্ডপ্রেস ফ্রিতে আমাদের দিচ্ছে, যেটাকে বলা হয় নাল থিম, অথবা ফ্রি বলা হয়, ফ্রি ভার্সনে বলে। সো অথবা নাল থিম বলে, অথবা চাইল্ড থিম বলা হয়। যেগুলো কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি যখন কোনো থিমকে লঞ্চ করে তখন ওইটা ফ্রিতে মানুষজনকে ইউজ করতে দেয়। তারপর ওইটার বিভিন্ন বার্নাবিলিটি বাগ যখন উঠে আসে ওগুলা ওরা কাস্টমাইজ করতে থাকে, ওইটাতে কাজ করে। তারপর ওইটা যখন পপুলারিটি পায় তখন ওইটা ওরা পেড ভার্সনে নিয়ে যায়। হ্যাঁ, তো অথবা ওরা কিছু কিছু অপশন কি দিয়ে থাকে, ফ্রিতে দিয়ে থাকে। আর এর চেয়ে বেশি আমরা ফিচার যদি অ্যাড করতে চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে তখন ওরা আমাকে বলে যে প্রো ভার্সন কিনে নাও। হ্যাঁ, যেমন আমরা একটা থিম যাব, অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখানকার যে থিমগুলো দেখতে পাচ্ছি ঠিক সেম থিমগুলো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে দেখতে পাবো। ওকে, আমরা ওয়ার্ডপ্রেসে যে থিমগুলো ইউজ করে থাকি, যে এখানে যে থিমগুলো পাই সেগুলো আমরা
যখন আমরা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে যাব, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডেও পেয়ে যাব। আচ্ছা, এখানে এই যে আমরা যে থিমগুলো এখানে দেখতে পাচ্ছি, সবগুলা থিম আমরা কোথায় পাবো? এই জায়গায় পাবো। আমরা যদি থিম অপশনে যাই, অ্যাপিয়ারেন্সের থিম, অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সবগুলা থিম চলে আসছে, যেগুলো ওয়ার্ডপ্রেস ফ্রিতে আমাদের দিয়ে থাকে। হ্যাঁ, তো ফ্রিতে দেওয়ার কারণ কি? ফ্রিতে হচ্ছে যে ফ্রিতে দেয় না, আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি যখন কোনো একটা থিম লঞ্চ করে, ওই থিমটা ফ্রিতে দিয়ে মানুষজনের কাছে যখন জনপ্রিয় হয় তখন ওইটা পেড ভার্সনে নিয়ে যায়। অথবা এরকমই করে কিছু কিছু থিমের ক্ষেত্রে কিছু কিছু ফিচার ওরা প্রো ভার্সনে রেখে দেয়। ধরেন কিছু অল্প স্বল্প কাজ করতে দিল, আর বাকি কাজ যদি আপনি করতে চান, এই টিমের আরও অনেক ফিচার যদি আপনি নিতে চান, তখন আপনি কি করতে পারেন? আপনি আমাদের টিমটা কিনে নিতে হবে। হ্যাঁ, ধরেন আমরা কথার কথা একটা টিম নিচ্ছি, এই টিমটা নিচ্ছি। কিছু কিছু টিমের ক্ষেত্রে হয় কি, আগে থেকে ওরা লাউড বা ডেমো কি করে, মানে টিমের সাথে ডেমো দিয়ে থাকে, মানে একটা ডিজাইন ওরা করে দেয়, একটা দুইটা তিনটা পাঁচটা এরকম ডিজাইন করে দেয়। হ্যাঁ, আপনি ওই ডেমোটা ইনপুট করে জাস্ট লেখাগুলোকে চেঞ্জ করে পুরো ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে ডেমো দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনি এই টিমটা দেখতে যেমন এই টিমটা দেখতে যেমন কোথায় গেল, এই টিমটা দেখতে যেমন বা এই টিমের মধ্যে যে যে ফিচারগুলো আছে ওগুলো আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। আমি একটু করে দেখাই আপনাদেরকে ডেমো আর ডেমো ছাড়া ব্যাপারটা। আমরা যদি একটু পেইড টিমের ক্ষেত্রে যাই, আমরা themeforest.net যদি যাই, যেখান থেকে আমরা প্রিমিয়াম টিমগুলো কিনে নিয়ে থাকি। হ্যাঁ, এখানে যদি আপনি ওয়ার্ডপ্রেসে পপুলার আইটেমে যাই, ধরেন কথার কথা, এবং এখান থেকে আমি কি করব, ধরেন এখানে The7 এই টিমটা নিব। এই টিমটা যদি এই টেমপ্লেট বলেন, এই থিম বলেন, আমরা যদি বাই করি তাইলে কীরকম দেখতে পাবো? আমরা এটার যে যে ফিচারগুলো আছে, এটা হচ্ছে একটা মাল্টি পারপাস ওয়ার্ডপ্রেস থিম, মানে এটাতে অনেকগুলো ডেমো ওরা তৈরি করে রাখছে। যদি নিচের দিকে আসি, all feature Elementor demo, এই টিমটা যদি আমরা বাই করি তাহলে এই ডেমোটা আমরা পাবো। এই ডেমোটা পাইলে এটাতে জাস্ট আমরা লেখাগুলা চেঞ্জ করে, তারপর এখানকার যে ফিচারগুলো আমাদের দরকার, যদি হুবহু এটার মতো করি, যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো রেখে বাকিগুলো আমরা ডিলিট করে আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি ডেমো ইনপুট করে। হ্যাঁ, আমি আরেকটাতে যাই, এটাতে যাই, আমি ডেমোগুলা এই অ্যাভেটার থিম যদি আমরা কিনি বাই করি তাহলে এখানে অনেকগুলো আমরা ডেমো পাবো। সো ওই ডেমোগুলো আমরা কি করতে পারি, ডিরেক্টলি আমরা আপলোড করে দিতে পারি, এবং ধরেন এই থিমটা কিনলে এখানে যতগুলো ফিচার আছে সবগুলো আমরা পেয়ে যাব, এই ধরনের।
আমরা যখন প্রিমিয়াম থিম নিয়ে কাজ করি আর যখন আমরা ফ্রি থিম নিয়ে কাজ করি তখন ওইটাতে লিমিটেশন থাকে। ওই লিমিটেশনগুলো ফুলফিল করতে হয়, মানে লিমিটেশন যেগুলো আছে ওগুলো তো আমরা কাজ করতে পারবো না, বা যে যে ফিচারগুলো আমাদের দিবে না ওগুলো তো আমরা কাজ করতে পারবো না, এরকম হয়। তারপরও আমরা যখন কাজ করি প্রফেশনালি তখন আমরা সাজেস্ট করি যে আমাদের ক্লায়েন্টদেরকে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করার জন্য। তারপরও তো সব ক্লায়েন্ট আসলে ওই বাজেটে যায় না, তখন আমাদের আসলে খুঁজে নিতে হয় যে কোন রিলেটেড কোন থিম দিয়ে আসলে আমরা কাজ করতে পারি। ওই থিমগুলো খুঁজে নিয়ে দেন ওইটা ইনস্টল করে ওই ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি রিলেটেড। আবার আপনি ধরেন যে আপনি করতে চাচ্ছেন যে আইটি রিলেটেড একটা ওয়েবসাইট, বা আপনি একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, সেখানে যদি আপনি একটা ব্লগ ওয়েবসাইটের থিম আপলোড করে দেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের থিম আপনাকে আপলোড করতে হবে বা ইনস্টল করতে হবে, মানে যেন সব কিছু ই কমার্সের যে ফাংশনালিটিগুলো আছে ওগুলো যেন থাকে। তো আমরা ধরেন কথার কথা এখন হচ্ছে যে আমরা এখান থেকে এই থিমটা ইনস্টল করব, এবং ইনস্টল করার আগে একটা থিম ইনস্টল করার আগে কিছু জিনিস আপনাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে থিমটা সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। এটাতে আছে 11টা রেটিং মাত্র, এবং আপনি যদি ওই থিমটাকে আমি যদি wordpress.org-তে এসে যদি আপনি একটু সার্চ করেন ওই থিমটার ডিটেলস জানার জন্য এখান থেকেও করতে পারেন, ওইখান থেকেও নিতে পারেন, এই জায়গা থেকেও। সো আমি এই জায়গা থেকে যদি নিই মোর ইনফোতে যাই, এই থিমটা এটার ভার্সন হচ্ছে 1.0.1.4 এবং লাস্ট আপডেট হচ্ছে জানুয়ারি 25 তারিখ। তাহলে এটা আপডেট হচ্ছে। কিছু কিছু থিমে দেখবেন যে ওই যে তৈরি করে রাখছে এরপরে কোনো আপডেট আসে নাই বা আপডেট করে নাই, তখন ওই থিমগুলো আপনারা কোনো কাজে ইউজ করবেন না, প্র্যাকটিসের জন্য ইউজ করবেন না। যে থিমগুলো সবসময় আপডেটেড থাকে ওই থিমগুলো ইউজ করা বেটার। একটা হচ্ছে এটা লেটেস্ট আপডেট কখন দেখবেন, অ্যাক্টিভেশন ইনস্টলেশন। অ্যাক্টিভেশন মানে কত মানুষজন আসলে এটাকে ইনস্টল করতেছে। ধরেন এখানে 2 জন 5 জন 10 জন যদি ইনস্টল করে ওই থিম আপনি দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। তো আমরা যখন যে থিমটা ইউজ করব, দাঁড়ান একটু করে ওনাকে রিসিভ করি। এই যে যখন আপনি কোনো একটা থিম ইনস্টল করতে যাবেন বা আপনি ইউজ করবেন, তখন আপনাকে অবশ্যই দেখতে হবে থিমটার লাস্ট আপডেট কখন, মানে এটা কি র্যান্ডমলি আপডেট হচ্ছে কিনা, খুব রিসেন্টলি আপডেট হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আপনার চেক করে নিতে হবে। এক, দ্বিতীয়ত চেক করতে হবে যে এটার কত মানুষজন এটা অ্যাক্টিভ করতেছে। হ্যাঁ, 20,000 প্লাস মানুষজন এটা অ্যাক্টিভ করছে, তাইলে এটা অথেন্টিক, এটা ইউজ করা যায়। এবং এখানে পিএসপি ভার্সনটা দেখে নেবেন, কারণ পিএসপি ভার্সন যদি না দেখেন আপনি আপনার সি প্যানেলের কোন পিএসপি ভার্সনটা কি করা আছে, ইনস্টল করা আছে, ওইটা যদি না দেখেন, ধরেন 5.6 এর উপরের ভার্সনগুলোতে এটা কাজ করবে। কথার কথা ধরেন যে আপনার সি প্যানেলে পিএসপি ভার্সন 5.6 এর নিচে, তখন এই থিমটা ইনস্টল হবে না। ওকে, এই ব্যাপারটা একটু দেখে নেবেন। স্বাভাবিকভাবে 7 পয়েন্ট সামথিং বা নতুন যারা সি প্যানেল ক্রিয়েট করে তারা 7-এর উপরে রাখে, অনেক সময় 5.6 এর উপরে থাকে। যদি না থাকে তখন আপনি ভার্সনগুলো চেঞ্জ করতে পারবেন। যদি ইউটিউবে একটা ভিডিও দেখেন হাউ টু চেঞ্জ পিএসপি ভার্সন, হ্যাঁ, এভাবে সি প্যানেল এভাবে লিখে যদি একটু সার্চ করেন আপনাকে 1000টা ভিডিও চলে আসবে, ভার্সনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তখন ভার্সন চেঞ্জ করে নিয়ে আপনার এটা ইনস্টল করতে হবে যদি ভার্সন না মিলে। এরপর হচ্ছে যে এটা তো কত রেটিং আছে সেটা আপনি দেখে নেবেন। রেটিং যেগুলোতে বেশি সেই ধরনের থিম আপনি ব্যবহার করবেন। রেটিং কম বা অ্যাক্টিভেশন কম ওই ধরনের থিম আপনারা ইউজ করতে যাবেন না। এই থিমের হোম পেজে যদি চাই থিমটা দেখতে কীরকম, এটা থিমের একটা প্রোডাক্ট। এখানে যদি ডেমোতে যাই, এখানে এই যে দেখেন এখানে 3টা ডেমো আছে। আমি চাইলে হুবহু এই ডেমোগুলো ইনপুট করে দিয়ে জাস্ট লেখাগুলো চেঞ্জ করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত
আবার কি করতে পারি, এখানে 3টা ডিজাইন আছে, এখানে অনেকগুলো ফিচার আমাদেরকে দিছে যে আমরা এখানে ডিজাইন করতে পারবো। হেডার আর ফুটারটা সেম থাকবে, আর বাকি কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে করে ডিজাইন করতে পারবো, মানে পেজ বিল্ডার দিয়ে সে কাজটাও আমরা করতে পারি। এই যে দেখেন এখানে 1 2 3টা হচ্ছে ফ্রিতে দিছে, এরপর এগুলা কি লিখছে প্রিমিয়াম। তার মানে কেউ যদি পোর্টফোলিও টাইপ, লজিস্টিক টাইপ, শপ টাইপ, ই কমার্স টাইপ যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চায়, বা এখানে অনেকগুলো ডেমো দিয়ে রাখছে, সো এই ডেমোগুলো যদি কেউ পেতে চায় তাহলে ওদের প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়াম মেম্বারশিপ হইতে হবে। এবং প্রিমিয়াম মেম্বারশিপ যদি হইতে চান তাহলে আপনি কি কি পাবেন ওরা এখানে বলতেছে। এবং প্রিমিয়াম মেম্বারশিপ যদি হইতে চান আপনার সিঙ্গেল প্লাগইন, সিঙ্গেল ইয়ারলি অ্যাক্সেস বা লাইফ টাইম অ্যাক্সেস, কীভাবে আপনি অ্যাক্সেসটা নেবেন, সে পরিমাণ পেমেন্ট করে দিলে আপনি ওই ধরনের অ্যাক্সেস পাবেন, এবং এই টিমের যত আপডেট আসবে আপনি সবগুলা পাবেন। ক্লিয়ার? जी सर। মানে একটা টিম ইনস্টল করার সময় আমরা কি কি জিনিস চেক করে নিচ্ছি। এবার আপনি টিমটা ইনস্টল করতে পারেন, এই ফ্রিতে যেখান থেকে আছে ওইগুলো ইনস্টল করতে পারেন। তো আপনি তখন আপনার এই টিম সম্পর্কে জানা হয়ে গেল, আপনি এই টিম সম্পর্কে এখান থেকেও জানতে পারবেন। হ্যাঁ, এখান থেকেও জানতে পারবেন। এই যে এখানে চলে আসছে রেটিং রিলেটেড, বা কে কি রেটিং দিল এই রিলেটেড, অথবা আপনারা wordpress.org থেকেও জানতে পারবেন। এবার আমার কাজ হচ্ছে যে এই টিমটাকে ইনস্টল করা। আপনি ইনস্টল এখান থেকেও দিতে পারেন, অথবা আপনি এই জায়গায় এসে ইনস্টলটা দিয়ে দিতে পারেন। এবং ইনস্টল দেওয়ার আগে এখান থেকে প্রিভিউ, সেম আগের মতো প্রিভিউ চেক করে নিতে পারেন। প্রিভিউ চেক বলতে এটা এইভাবে দেখাবে, মেনুগুলো এইভাবে আসবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনি চেক করে নিতে পারেন। এবং এটা হচ্ছে সিম্পল পেজটা কী হবে, ব্লগ পেজটা কীরকম হবে ওইটা, এবং ডেমোটা আপনি এখান থেকেই দেখে নিলেন। সো আমাদের এই টিমটা কিন্তু ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে গেলে হবে না, আমরা যতক্ষণ পর্যন্ত না অ্যাক্টিভ না করি ওই টিমটা শো করবে না আমাদের ওয়েবসাইটের মধ্যে, এখনও পর্যন্ত শো করবে না। দেখেন আমি জাস্ট কি করলাম, ইনস্টল করলাম, এখনও পর্যন্ত আমাদের এটা শো করে না। এখন আমি কি করব, আমি করব যে এটাকে অ্যাক্টিভ করব। আমি টিমে আবার ক্লিক করতেছি, কারণ আমি দেখাচ্ছি কয়টা টিম আমার এখানে ইনস্টল করা আছে, 1 2 3 4 5টা টিম আছে। আমি এটাকে অ্যাক্টিভ করব। এখন অ্যাক্টিভ আছে 2017। আমি এটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে এই টিমটা আমার ওয়েবসাইটে শো করবে। এখানে একটা নোটিফিকেশান দিছে যে স্টার্ট সাইট। হ্যাঁ, আমরা স্টার্ট করতেছি, মানে আইরি টিমের একটা ফ্রি প্লাগইনস। হ্যাঁ, এটা করলেও হয়, না করলেও চলবে, সমস্যা নাই। এখানে আমরা ওই টিম, ফ্রি টিম যেগুলো আছে ওগুলো ইনপুট করার জন্য আমাদেরকে আসলে মূলত ওই প্লাগইনসটা ইনস্টল করতে বলছে। হ্যাঁ, তো আমরা ওই প্লাগইনসটা ক্লিক করে যখন ফেলছি, ইনস্টল যেহেতু করে ফেলছি, তাক আমরা এখান থেকে যাইতে পারবো। ইনস্টল করার সাথে সাথে এখানে স্টার্ট সাইট নামে একটা অপশন চলে আসছে, ওইখান থেকে আমরা মূলত এই ডেমোগুলো ইনপুট দিতে পারি। সো আমার এখানে এই নোটিফিকেশনটা আসা মানে হচ্ছে যে এখানে আমরা এটা ইনস্টল করলে কি হবে, স্টার্ট সাইট দিলে এই যে আমরা যে ডেমোগুলো আছে ওই ডেমোগুলো ইউজ করতে পারবো এই টিম রিলেটেড। আবার যে টিমে ডেমো থাকবে না সেই ডেমোগুলো আপনি ইনপুট করতে পারবেন না। যদি ওই টিমে যদি ডেমো দেয় তাহলে ডেমো ইনপুট করতে পারবেন আর কি। হ্যাঁ, এবার আমরা টিমে যদি যাই, টিমে ক্লিক করি, আমরা ওই টিমটাকে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পর এই যে অ্যাক্টিভ করলাম, আমরা বাকি টিমগুলা ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ না। এই টিমটা অ্যাক্টিভ করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে শো করি, আমরা ওয়েবসাইট ভিজিট করি, তাহলে দেখতে কেমন হবে। এই যে দেখেন একদম সাদামাটা না, আমরা এটাকে ডিজাইন করব পরবর্তীতে, অথবা আমরা এটাকে ডিজাইনও করতে পারি, অথবা আমরা এক ক্লিকে এখানকার যে ডেমোগুলো আছে ওই ডেমোগুলো আমরা ইনপুট করতে পারি। এই যে স্টার্ট সাইট আছে না, এটা যে টিমটা ইনস্টল করার সাথে সাথে এই অপশনে এখানে টিম ড্যাশবোর্ড নামে একটা অপশন চলে আসছে, নতুন স্টার্ট সাইট নামে একটা অপশন চলে আসছে। যখনই কোনো টিম অথবা প্লাগইনস ইনস্টল করব তখন দেখবেন যে এই মেনুতে চেঞ্জ হচ্ছে, মানে নতুন নতুন সাব মেনু অ্যাড হচ্ছে, মেনু অ্যাড হয়ে যাচ্ছে ওই টিম অর প্লাগইনস রিলেটেড। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এখন আমি এই টিমটা যদি ডেমো ইনপুট করতে চাই সেটাও পারবো।
এই যে দেখেন এখানে আমাদের যে ফ্রিগুলা দিছে ওই ফ্রিগুলো আমরা যে কোনো একটা ইনপুট করতে পারি এবং হুবহু এটার মতো করে চলে আসবে। আর প্রো ভার্সন চাইলে প্রো ভার্সনও আমরা ইনপুট করতে পারি। কত ধরেন যে আমরা এটা ইনপুট করব, আবার একটা থিম ইনপুট করার আগে আপনি ওটার প্রিভিউ দেখে আসতে পারেন, বা ওই থিমটা দেখতে কেমন হবে, হ্যাঁ ডিজাইনটা কীরকম, এই ডিজাইনগুলো কীরকম, এগুলো আপনি সবগুলো চেক করে আসতে পারেন। বা অ্যাবাউট আস পেজটা দেখতে কেমন, হ্যাঁ থিম ইনস্টল এই ডেমো ইনপুট করার আগে। ওকে, সো কথার কথা আমি ধরেন এটা ইনপুট দিলাম, এই যে ইনপুট থিম, এবং সবগুলা ইনপুট হবে। সময় নেই, কারণ প্রত্যেকটা জিনিস টোটাল একটা ওয়েবসাইট ইনপুট হতে কিছুটা টাইম নেবে। যখন ইনস্টল করতেছি তখন কিন্তু এই রিলেটেড যতগুলা প্লাগইনস আছে সবগুলা একসাথে কি হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাচ্ছে। যে প্লাগইনসগুলো আমাদের দরকার, ধরেন একটা ওয়েবসাইট ডিজাইন করতে এলিমেন্টর পেজ বিল্ডার দরকার, হ্যাঁ সেটা সেটা কি হয়ে যাবে, ভিজিট সাইট যদি দিই, দেখেন এখন যে থিমটা ইনস্টল করছি হুবহু ওই থিমটা এখানে চলে আসবে। দেখছেন ফুল ওয়েবসাইট চলে আসছে। এই যে অ্যাবাউট আসে ক্লিক করি, এই যে অ্যাবাউট আস চলে আসছে। এখন কথা বলতে পারেন ভাই এখানে হোম দুইবার কেন, অ্যাবাউট দুইবার কেন? আমরা এটার বাইরেও কিছু পেজ ক্রিয়েট করছিলাম না কিছুক্ষণ আগে? জি স্যার, ওইগুলি চলে আসছে। ওগুলা চলে আসছে। এখন এই যে দেখেন কিছু নতুন জিনিস আসছে। কন্টাক্ট নামে, আগে কমেন্টের নিচে কন্টাক্ট নামে কোনো কিছু ছিল না, এখন চলে আসছে, তাই না? জি এলিমেন্টর নামে কোনো কিছু ছিল না, এখন চলে আসছে, তাই না? জি এগুলো হচ্ছে, আর এখানে MCWP MC4WP এটা চলে আসছে না? সো এগুলো হচ্ছে প্লাগইনস। হ্যাঁ, প্লাগইনস বলছে কন্টাক্ট, এটা হচ্ছে যে কন্টাক্ট ফর্মের প্লাগইনস। এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে, আমি দেখাই আপনাদেরকে। কন্টাক্ট আছে যদি যাই, এখানে একটা ফর্ম আছে, এই যে এই ফর্মটার জন্য আসলে এই প্লাগইনসটা ইনস্টল করতে হয়। কন্টাক্ট ফর্ম প্লাগইনসটা ইনস্টল করতে হয়। এলিমেন্টর কি, এটা একটা পেজ বিল্ডার, যেটার মাধ্যমে আমরা এই পেজের ডিজাইন আর লেখা সব কিছু আমরা কি করতে পারি, রিএডিট করতে পারি, রিডিজাইন করতে পারি, এবং অথবা আবার নতুনভাবে ডিজাইনও করতে পারি। হ্যাঁ, সো এই প্লাগইনসটাও ইনস্টল হয়ে গেল। তারপর এটা হচ্ছে মেলশিপ, মেল রিলেটেড ইন্টিগ্রেশনের জন্য, অটো মেল যাওয়ার জন্য এটা ইনস্টল হয়েছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা ডেমো ইনপুট করলাম, আমাদের সাথে সাথে কি হয়ে গেল, আমাদের একটা সুন্দর ওয়েবসাইট পেয়ে গেলাম। এবং যদি আমরা পেজে যদি গিয়ে দেখি, আমরা যে অল পেজে যদি ক্লিক করে দেখি, আমাদের অনেকগুলো পেজ অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এই পেজটা আমাদের তৈরি, এটা এলিমেন্টর লেখা, এটা হচ্ছে যে আইরি থিমের যে ডেমো ইনপুট করছে ওদের তৈরি, ব্লগ এটা হচ্ছে ওদের তৈরি, এখানে হোমটা আমাদের তৈরি, হ্যাঁ এটা ওদের তৈরি। এবং ধরেন এগুলোকে আমরা ত্রাসে, আমাদের তৈরিগুলো আমরা ধরেন ত্রাসে পাঠাই দিচ্ছি। তারপর হচ্ছে যে এই হোমটা আমাদের তৈরি, এটাকেও ত্রাসে পাঠাই দিলাম। এখন আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি, এই যে স্যাম্পল পেজ, স্যাম্পল পেজটা আমরা চেঞ্জ করে দিব, ট্রাশ করে দিব। ওকে, এই যে চলে আসছে। এখন থিম এবং থিম ড্যাশবোর্ডে যদি যাই,
ওই থিম ড্যাশবোর্ড এখান থেকে আমরা লোগো হেডার এগুলা কাস্টমাইজ করার অপশন দিছে। সো এগুলো আমরা এখন দেখবো না, কারণ থিম ড্যাশবোর্ড বলেন এগুলো হচ্ছে যে এক একটা থিমের জন্য এক এক ধরনের হয়। এটা একদম সবগুলাতে থিম ড্যাশবোর্ড আসবে ওইরকম কোনো কিছু না। যখনই আমরা কোনো থিম ইনস্টল করি ওই থিমের ফিচার রিলেটেড এখানে চলে আসে, কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে মোটামুটি আপনি সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, একটু ভিন্ন নামে থাকবে, এখানে থিম ড্যাশবোর্ড আছে এটা অন্য নামে থাকবে, অন্য অন্য স্টাইলে থাকবে। প্রত্যেকটা থিমের ডিজাইন মানে কাজ করার প্যাটার্ন একটু একটু ভিন্ন, মানে কিছু বেসিক একদম মিল আছে, কিছু নতুন নতুন আসে, এবং মোটামুটি কিছু কাজ করলে আমরা বুঝে ফেলতে পারি যে কিভাবে কাজ করতে হয়। এবং যদি আপনি কোনো অপশন না বুঝেন বা কোনো কিছু না বুঝেন, তখন আপনি যে থিমে অপশনে গেলেন, এখানে হচ্ছে যে ওভারভিউ, ওদের ডকুমেন্টেশন থাকে প্রত্যেকটা থিমের। ডকুমেন্টেশনে আপনি দেখে নিতে পারবেন যে কোন থিম কিভাবে কাজ করে, ডকুমেন্টেশন থাকে। থিমের ডকুমেন্টেশন অপশন থেকে আপনারা কি করতে পারবেন, এটা রিড করে নিতে পারবেন যে আসলে থিমটা কিভাবে কাজ করবে। এই জিনিসগুলো পারা যায়। পরবর্তীতে আমি আস্তে আস্তে দেখাই দিব যে দু একটা ক্লাসের ভিতর ডকুমেন্টেশন খুঁজে পাবেন। প্রত্যেকটা থিমের মধ্যে ডকুমেন্টেশন থাকবে, ওই থিমটা কিভাবে কাজ করে ওইটার। এবার হচ্ছে যে আমরা আরেকটা অপশন, এখানে কাস্টমাইজ অপশন। কাস্টমাইজ থেকে আসলে কি কি করতে পারি, একটা থিম যখন আমরা ইনস্টল করি তখন কাস্টমাইজ অপশন থেকে আমরা কি কি ফিচার, কি কি অপশন আমরা চেঞ্জ করতে পারি। হেডার অপশন, হেডার অপশনটা আমরা চেঞ্জ করতে পারি। হেডারে যদি ক্লিক করি এখানে আছে মেনু। সো মেনুগুলো আমরা চেঞ্জ করতে পারি। মেনুটা কীরকম হবে, ইনসাইড হেডার, হেডারের ইনসাইডে মেনু হবে কিনা, বা আমরা এখান থেকে মেনু কীরকম হবে, কন্টেন্ট, বেসিক 3 ইনসাইড হেডার, বেসিক 3। এখানে হেডারের মেনুর বিভিন্ন টাইপ আছে, আপনি কোন মেনুটা ইউজ করবেন। যদি আমরা এই মেনুটা দেখি এভাবে দেখাচ্ছে, বেসিক, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, হোম। আমরা যদি ইনসাইড হেডার এভাবে যদি এটা দেখি, চেক করি, মানে এই টিমের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে দিয়ে দিবে। ওই ডিজাইনগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবং এগুলোর ডিজাইনও চেঞ্জ। হ্যাঁ, আবার বেসিক 2তে যদি আমরা দেখি আউটসাইড হেডার, যে কোনো একটা ডিজাইন আপনি চয়েস করতে পারবেন। এই যে আউটসাইড হেডার, তারপর হচ্ছে ইনসাইড হেডার, ক্লিক করলাম, এই যে চেঞ্জ আসছে। সো আপনি যে কোনো একটা এই হেডারের ডিজাইন চেঞ্জ করে কি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন। যেমন ধরুন ওরা বেসিক 3 দিছে, আমি 4 দিলাম। ওকে, তারপর এটা স্টিকি মেনু হবে নাকি স্ট্যাটিক মেনু হবে, স্টিকি মেনু হবে নাকি স্ট্যাটিক মেনু হবে। আমি নিয়ে যাচ্ছি, এটা যদি স্ট্যাটিক মেনু দিই কি হচ্ছে। আবার এগুলা যে সবগুলা ইয়াতে সেম হবে ওরকম কিন্তু না, মানে সবগুলা থিমে যে এখানকার অপশনগুলো একদম হুবহু থাকবে ওরকম কিন্তু না। এক একটা থিমের অপশন এক এক ধরনের হবে, কিন্তু সবগুলো আপনি এখানে খুঁজে পাবেন। হ্যাঁ, সবগুলো আপনি খুঁজে পাবেন, কিন্তু এক একটা থিমের অপশন এখানে মেনু টাইপ যেভাবে আছে, স্টেকি মেনু যেভাবে আছে ওইভাবে খুঁজে পাবেন ওরকম না। ডিসেবল হেডার সার্চ আইকন, এখানে যদি আমি একটু করে দেখি এখানে সার্চের আইকন আছে কিনা।
না, এখানে সার্চ আইকন নাই। সো আপনি এখান থেকে অলরেডি নাই, চাইলে আবার ডিসেবল হেডার সার্চ আইকন যদি থাকে ওইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আমি যতক্ষণ পর্যন্ত না পাবলিশ করতেছেন ততক্ষণ পর্যন্ত না এটা শো করবে না আসলে কি ঘটনা হচ্ছে। আমি যদি পাবলিশ করি, এখন যদি আমি এটাকে রিলোড করি, তারপর এটার আপডেটটা আমি পাবো। এই যে এখানে এখানে কি আছে, মেনু আছে না, সরি এখানে সার্চ আইকন আছে না, আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন বা ডিসেবল করে দিতে পারেন। এই যে ডিসেবল সার্চ আইকন, আমি আমার হেডার সেকশনে সার্চ আইকন দেখতে চাচ্ছি না। হ্যাঁ, এই যে নাই। এবার আসি কাস্টমাইজ অপশন, আমরা ব্যাকে যাচ্ছি। আমরা আরো অনেক কিছু কাস্টমাইজ করতে পারি। টাইপোগ্রাফি যদি যেখানে দেখবেন ওইখানে কথাবার্তা হবে যে ফ্রন্ট রিলেটেড। টাইপোগ্রাফি মিন্স হচ্ছে ফ্রন্ট রিলেটেড কথাবার্তা, ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট সাইজ নিয়ে। এখন ফ্রন্ট রিলেটেড কথাবার্তা এখানে কুইক সাইন নামে একটা ফন্ট ইউজ করছে, এটার বাইরে আপনি অন্য ফন্ট ইউজ করতে পারেন। আপনি এখান থেকে অন্য ফন্ট ইউজ করতে পারেন, কথার কথা আপনি অন্য একটা ফন্ট ইউজ করে ফেললেন। এখানে পরিবর্তনটা এই যে পরিবর্তন হয়ে গেল। দেন ফন্ট ফ্যামিলি এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, একটা ফন্ট সাইজটাও আপনি চেঞ্জ করতে পারেন। বডিতে যে ফন্টগুলো থাকবে ওগুলোর সাইজ কীরকম হবে, জেনারেলি ফন্টের সাইজ কি, হেডার এরিয়াতে ফন্টের সাইজ কীরকম হবে, সাইড টাইটেলের ফন্টের সাইজ যেমন ধরেন 34 আছে, হ্যাঁ এটা আপনি বাড়াই কমাই দিবেন। এগুলো সাইড ডেসক্রিপশনের ফন্ট সাইজ। এবং পোস্ট যদি করেন ব্লগের ক্ষেত্রে, যে ব্লগগুলো থাকবে ওগুলার পোস্ট টাইটেলের সাইজ কত হবে, ধরেন এটা আমি একদম 50 করে দিচ্ছি, একদম ছোট করে দিই, হ্যাঁ করে দিয়ে পাবলিশ করলাম। আপনাদের বোঝার স্বার্থে ব্লগে যাই। এই যে দেখেন এটা খুব ছোট হয়ে গেছে না, হ্যাঁ এখন আমি বাড়াই দিচ্ছি, মানে আপনারা বোঝার জন্য আসলে 50 করে দিছি, পাবলিশ করতেছি। আপনারা হয়তো তখন বলবেন স্যারে মৌখিক বলতেছে যে এখানে চেঞ্জ হয়ে যায়, আসলে কি চেঞ্জ হয় দেখছেন, চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এখানে প্রত্যেকটা পেজ সম্পর্কে সাইড বারের যে উইজার্ড, সাইড বারে উইজার্ড বলতে বোঝায় যে এগুলাকে উইজার্ড বলে। সাইড বারে এই যে সাইড বারে যেগুলো থাকে এগুলোকে উইজার্ড বলে, সার্চ বক্স, রিসেন্ট কমেন্ট এগুলোকে আর্কাইভ এগুলোকে উইজার্ড বলে। সে উইজার্ডের কোনো চেঞ্জ, টাইটেলগুলো যদি আপনি চেঞ্জ আনতে চান, আমি সেই বিশাল বিশাল করে রাখতে চাচ্ছেন, তাই সেটাও পারবেন আপনি। এই যে বড় হয়ে গেছে 30, হ্যাঁ ছোট করে দিলে ছোট হবে। সো এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ফুটার এরিয়াতে যদি আপনার কোনো চেঞ্জ করতে চান, টাইটেল বা ফুটার ক্রেডিটের সাইজ, মানে এগুলো হচ্ছে ফ্রন্টের সাইজ নিয়ে কথাবার্তা। সো আপনি যদি ফ্রন্ট সাইজ নিয়ে এবং ফ্রন্ট ফ্যামিলি দিয়ে যত কিছুই করতে চান সবগুলো কোথায় পাবেন, টাইপোগ্রাফিতে পাবেন। এই যে টাইপোগ্রাফিতে। কিন্তু এখানে যেভাবে আলাদা আলাদাভাবে বলছে যে ফন্ট সাইজ, জেনারেলি ফন্ট সাইজ কত হবে, জেনারেলি মানে এখানে যে ওয়ার্ডগুলো, এখানে যে প্যারাগ্রাফ টাইপগুলো ইউজ হয়েছে ওগুলো জেনারেলি 16 ফন্ট সাইজ 16 পিক্সেল হবে। এরপরে হেডার এরিয়াতে সাইড টাইটেল, সাইড ডেসক্রিপশন, সাব মেনু আইটেমগুলা, হ্যাঁ ব্লগের ক্ষেত্রে এভাবে দেওয়া আছে। কিন্তু আপনি আরেকটা যদি থিম ইনস্টল করেন ওইটাতে এভাবে দেওয়া থাকবে না, অন্যভাবে থাকবে, কিন্তু আপনি অপশনগুলো পাবেন টাইপোগ্রাফি নিয়ে। তারপর কালার নিয়ে থাকবে, কালার নিয়ে আপনি জেনারেল কালার কীরকম, এটার জেনারেল কালার ব্লু টাইপের কালার আপনি চাচ্ছেন যে না জেনারেল কালার এই টাইপের হবে, এবার পাবলিশ করে দিলেন, সব জায়গায় কিন্তু ওই টাইপের কালার চলে আসবে। যেখানে জেনারেল কালারটা ব্লু টাইপের ছিল ওইখানে এই যে দেখছেন মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছে, আমি যে কালারটা ইউজ করছি ওইটা চলে আসছে। আমি যদি হোম পেজে যাই, হোম পেজের কোনো কালার যদি চেঞ্জ আসে সেটা চলে আসবে। জেনারেল কালার যদি ইউজ করে থাকে, তো জেনারেল কালার যে যে জায়গায় ইউজ করা থাকবে সেই সব জায়গায় ওইটা চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে যে হেডার কালার, হেডারের যে কালারটা আছে ওইটা যদি আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ সো হেডারে যদি আমরা যদি দেখি সাব মেনু ব্যাকগ্রাউন্ড, সাব মেনু ব্যাকগ্রাউন্ড বলতে এখানে তো আমাদের সাব মেনু নাই, মানে একটা মেনুর নিচে আরও মেনু, এরকম সাব মেনু নাই। যদি সাব মেনু আপনি আইটেমগুলো দেখতে কি হবে এবং মোবাইল টোগলার কালার কীরকম হবে, যদি মোবাইল ভার্সনে যায় কালার কীরকম হবে, আমি যদি এটাকে ইনস্পেক্ট করে যদি একটু করে দেখি,
এই যে হোয়াইট কালার, এখন আমি চাচ্ছি যে না মোবাইল টগলারের কালার চেঞ্জ করব। মোবাইল টগলারের কালার ধরেন যে আমরা এই কালারটা ইউজ করতেছি, পাবলিশ দিচ্ছি, এবং আমি এখানে যদি একটু রিলোড করে চেঞ্জ করে দেখি যে আসলে আমাদের মোবাইল টগলারের কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, বা আমি যেভাবে বলতেছি কালারটা। আমি আবার একটু রিলোড করি। আচ্ছা, এটা সাবমেনুর জন্য কাজ করবে, আমাদের সাবমেনু যদি থাকে সেক্ষেত্রে এটা কাজ করবে। আর যদি আপনারা যদি ক্লিয়ার করে দেন তো আগের অবস্থানে বা আগের যে কালার হোয়াইট কালার ইউজ করা হয়েছে ওইটা আপনি রাখতে পারেন। সো এগুলো আপনি চেঞ্জ করুন। ব্লগের ক্ষেত্রে আপনার কালারগুলো কীরকম পরিবর্তন করা প্রয়োজন বা পরিবর্তন করতে চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ থেকে পারেন। সাইড বার বা ফুটার উইজার্ড, সাইড বারের ক্ষেত্রে আপনি কি কালার ইউজ করতেছেন। উইজার্ড টাইটেল কালার হচ্ছে ব্ল্যাক, আমি চাচ্ছি যে উইজার্ড টাইটেলের কালার রেড কালার হবে। কথার কথা, আমি এখন ব্লগ সেকশনে যাই। এই যে দেখছেন রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো রেড কালার হয়ে গেল। টেক্সটগুলোকে যদি আমি ধরেন যে র্যান্ডম কালার ইউজ করতেছি, আরেকটা কালার দিই, আমরা যদি এখানে যদি কোনো টেক্সট ইউজ করা থাকে তাহলে ওইটার কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা লিংকের কালার আমরা এখানে কি উইজার্ড লিংকের কালার যদি আমরা এই কালারটা ইউজ করে থাকি, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। সো কালার রিলেটেড যত কথাবার্তা থাকবে সেগুলো আপনারা এখানে কালারে পড়বেন। ফোটারে যদি আসেন, ফোটারে কয়টা উইজার্ড এরিয়া রাখবেন। উইজার্ড এরিয়া বলতে কয়টা ফোটারে কয়টা সেকশন হবে। আমরা একটু ফোটার আছি, একটা দুইটা তিনটা চারটা এরকম, মানে ফুটারে কয়টা থাকবে, কয়টা উইজার্ড আপনি অ্যাড করবেন এখান থেকে বলে দিবেন। ধরেন আপনি চাচ্ছেন যে ফুটারে দুইটা উইজার্ড অ্যাড করতে, এবং পাবলিশ দিলেন। এখানে দেখবেন এখন দুইটা হয়েছে, এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে না, ওগুলো চলে যাবে। ব্ল্যাঙ্ক স্পেসগুলো থাকবে যে এই যে একটা আরেকটা ইউজ করা, মানে ওই উইজার্ডটা আমরা ইউজ করি না। এখানে হচ্ছে যে প্রথম, আচ্ছা এটা আরেকটু ক্লিয়ার করি। ফুটার উইজার্ড হচ্ছে আপনি কয়টা এখানে সেকশন উইজার্ড আপনি অ্যাড করবেন সেটা বলে দিতে হবে। এখন উইজার্ডে গিয়ে যখন অ্যাড করবেন সেগুলো এখানে শো করবে, বুঝতে পারছেন? কয়টা উইজার্ড সেগুলো এখান থেকে বলে দিবেন, এবং আপনি যখন উইজার্ডে গিয়ে অ্যাড করবেন সেটা কোথায় যাবে, ফুটারে শো করবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? দেখি সবাই একটু কথাবার্তা বলেন তো। জি স্যার। জি স্যার, বুঝতেছেন কিনা সেটা বলেন। আচ্ছা, এটা 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 একটু কঠিন হচ্ছে মনে হয়, এটা আমি ডিরেক্টলি দেখাচ্ছি। হ্যাঁ, মানে ব্যাপারটা থিওরিটিক্যালি হয়ে যাচ্ছে, যে বলতেছি উইজার্ডে অ্যাড করলে এখানে শো করবে, এখন উইজার্ডটা কোথায় সেটা নিয়ে কনফিউশন আছে। সো আমি ধরেন তিনটা ইউজ করলাম, এখন আমি উইজার্ডে যাব, এখানে যাই, এখান থেকে অ্যাপিয়ারেন্সে উইজার্ড লেখা আছে না, এই যে উইজার্ড লেখা আছে, জি স্যার, এটাতে আমরা যাব, উইজার্ডে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে সাইড বারে যেগুলো দেখতেছেন উইজার্ড, যেগুলো সাইড বারে, এখানে যে সাইড বারগুলো আছে, আমরা এই যে এই রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, এগুলো আসলে মূলত এই সাইড বারে অ্যাড করা আছে। এই যে সার্চ বক্স দেখতেছেন, সার্চ বক্স কোথায় আছে, এই যে উপরে সার্চ বক্স। আপনি চাইলে সার্চ বক্স রাখবেন না, আপনার এই সাইড বার আপনি কি কি রাখতে চাচ্ছেন, কি কি উইজার্ড আপনি রাখতে চাচ্ছেন, এবং যেগুলো রাখতে পারবেন সেগুলো এখানে আছে। হ্যাঁ, এই উইজার্ডগুলো আপনি রাখতে চাচ্ছেন, এই ইউজার্ডগুলো আছে, আপনি যেটা ইচ্ছে সেটা রাখতে পারেন। আপনার ইচ্ছা নেই যে সার্চ বক্স রাখা, সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন, চলে গেছে। এখন ডিলিট করে দেওয়ার সাথে সাথে এখান থেকে সার্চ বক্সও চলে যাবে সাইড বার থেকে, এগুলোকে উইজার্ড বলে, এই যে চলে গেছে। এখন আপনি চাচ্ছেন যে
আপনি নতুন একটা অ্যাড করবেন, ধরেন ক্যালেন্ডার অ্যাড করবেন, এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট সাইড বারের এখানে ফেলে দিবেন। এখন আপনি চাচ্ছেন যে ক্যালেন্ডারটা সবার নিচে হবে, এখন ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, নিচে নিয়ে আসবেন। আর এবার ব্লকে গিয়ে দেখেন এই ব্যাপারটা এখানে শো করতেছে। হ্যাঁ, এই যে ক্যালেন্ডারে এখানে চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন আমি উইজার্ডটা এখন ফুটারে আমি কয়টা বললাম, ফুটারে হচ্ছে যে আমরা বলতেছি যে 2টা অ্যাড করা যাবে। আমি যদি বলি যে ফুটারে 4টা অ্যাড করা যাবে, এই 4টা দিলাম, পাবলিশ দিলাম, দেওয়ার পর আমার এখানে যদি উইজার্ডটা আমি রিলোড করি, দেখেন এখানে 4টা ফুটার 1 আসছে না, ফুটার 2, এখানে আরও 2টা অ্যাড হয়ে যাবে, ফুটার 1 2 3 4, দেখছেন। আমি যখন এখান থেকে বলতেছি যে এই এরিয়াতে কয়টা উইজার্ড অ্যাড করব, ততটা উইজার্ড অ্যাড করার অপশন এখানে চলে আসতেছে উইজার্ডে, ফুটার 1 2 3 4। আমি যদি বলি যে এখান থেকে আমি 3টা উইজার্ড অ্যাড করব, তো পাবলিশ করলাম, এবং আমরা এই উইজার্ডটাকে যদি রিলোড করে দেখি, তাহলে দেখেন 1 2 3 3টা চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। এবার এখন জি আপনি ভাইয়া। আপনি চাইলে এখানে উইজার্ড অ্যাড করতে পারেন। আপনি চাচ্ছেন যে কথার কথা, আপনি চাচ্ছেন যে টেক্সট থাকবে কিছু, প্রথম ইয়েতে এখানে টেক্সট থাকবে, আমি টেক্সট দিলাম, এবং আপনি এখানে কিছু চাইলে লিখতে পারবেন, বা ইমেজ থাকবে, আপনি ইমেজ দেন নাই, বা কাস্টম HTML আমি এটাও রাখতে চাচ্ছি না, ধরেন টেক্সট ডিলিট করে দিলাম, কাস্টম HTML ইমেজ রাখতে চাচ্ছি না, ধরেন ডিলিট করে দিলাম, কাস্টম HTML। আপনি চাইলে এই যে কপিরাইট এই অপশনটা রাখবেন, ওকে, এখানে থাকলো। ফুটার 2তে ধরেন আপনি ইমেজ রাখবেন, হ্যাঁ, অথবা ক্যালেন্ডার রাখবেন, তো এটা ড্রপ করলাম। হ্যাঁ, অ্যাবাউট আস আমরা রাখবো না, ধরেন ডান, সরি ডিলিট করব, যেটা রাখবো না সেটা ডিলিট করে দিব। এই যে ক্যালেন্ডার রাখলাম, এখানে আপনি লিখে দিতে পারেন, আসলে ক্যালেন্ডার তো রাখি না, তো যেটা রাখি সেটা পরবর্তীতে দেখবো। আমি এখন জাস্ট সার্ভিস রিলেটেড এখানে দিচ্ছে, আমরা সার্ভিস রিলেটেড রাখবো না। আমরা ধরেন যে হয়ে গেল, আমরা ধরেন গ্যালারি রাখি, কিছু ইমেজ রাখবো। এই গ্যালারিতে গিয়ে অ্যাড ইমেজ অপশনে গিয়ে আমরা এখান থেকে কিছু ইমেজ অ্যাড করে দিই, র্যান্ডম ইমেজ অ্যাড করে দিই কিছু, ইনসার্ট ইমেজ, এখানে ইমেজ। এখন আমরা যখন আমাদের ওয়েবসাইটটাতে দেখব, দেখেন আমরা যা যা অ্যাড করছি উইজার্টে ওই অপশনগুলো চলে আসছে, দেখবেন। এখন সেভ করতে হবে, এটা সেভ করে নিয়ে সেজন্য শো করে না। দেখেন লেখা ছিল টেক্সট, ক্যালেন্ডার ছিল, গ্যালারি ছিল, ইমেজগুলো দেখছেন ফুটারে। এখন আপনি এখান থেকে উইজার্টে কয়টা এরিয়া দেখতে চাচ্ছেন ওটা যখন ফিক্সড করে দিবেন, আপনার এই উইজার্ট অপশনে পেয়ে যাবেন। এবং আপনি এই যে আমরা ব্লগ, বিশেষ করে ব্লগ সেকশন বা যেখানে আপনি সাইড বার রাখেন না কেন আপনার যে পেজের মধ্যে, ওই সাইড বারের মধ্যে আপনি যদি কোনো উইজার্ট রাখতে চান, অ্যাড করতে চান, ওই উইজার্টগুলো কি কি হবে আপনি এখানে সাইড বার অপশন পেয়ে যাবেন। ওই অপশন এখান থেকে উইজার্টগুলো অ্যাড করে দিবেন। ক্লিয়ার? এটা ছিল ফুটার অপশন। এবার ব্লগ সেকশনে যদি যান, এখানে ব্লগের বিভিন্ন ধরনের লেআউট আছে, গ্রিড লেআউট, ক্লাসিক বা 2 কলাম লেআউট, বিভিন্ন ধরনের লেআউট আছে। যেমন ধরেন এই ব্লগটা যদি দেখা যায়, এখন বর্তমানে যে লেআউটটা আছে ওই লেআউটটা আপনিও চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে গ্রিড ক্লিক করতে পারেন, গ্রিড করে আপনি গ্রিড সিস্টেমে এখানে দেখতে পারেন। এই যে গ্রিড সিস্টেমে দেখা যাচ্ছে, তখন আর সাইড বার আসবে না। গ্রিড সিস্টেমে দেখতে চাইলে এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন আপনি কি করতে পারেন, চয়েস করতে পারেন। 2 কলামে দেখতে পারেন, এখানে রিড মোর টেক্সটের জায়গায় অন্য কিছু লিখতে পারেন। হ্যাঁ, তারপর হাইড পোস্ট থাম্বনেল, বা এখান থেকে বিভিন্ন জিনিস আপনি হাইড করে দিতে পারেন। ধরেন যে এই পোস্টার অথরকে, হ্যাঁ, এই পোস্টার কয়টা কমেন্ট, এই রিলেটেড অনেক কিছু আপনি কি করে দিতে পারেন, হাইড করে দিতে পারেন। যেমন ধরেন আমি হাইড করে দিতে চাচ্ছি এই পোস্টটা কোন ডেটে হইলো, এটা আমি হাইড করতেছি কথার কথা।
দেখেন এই পোস্ট ডেটটা চলে যাবে, এই যে ডেট চলে গেছে, যা যা হাইড করবেন ওগুলো চলে যাবে। সো এই অপশনগুলো আপনারা এখান থেকে পাবেন। সিঙ্গেল পোস্ট লেআউটগুলো কীরকম হবে, কন্টেন্ট লেআউটগুলো কীরকম হবে এবং কমেন্ট ফ্রম লেআউটগুলো কীরকম হবে এখানে দেওয়া আছে। আপনি চেক করে নিতে পারেন যে একটা পোস্ট যখন আমরা দেখব, ধরেন যে আমরা এই পোস্টটাকে ক্লিক করলাম, এই পোস্টটার মধ্যে দেখতে কেমন হবে, কমেন্টগুলো দেখতে হবে কোন লেআউটে আসলে হবে, সে অপশনগুলো ওরা দিয়ে রাখছে। ধরেন আমরা যদি সিঙ্গেল পোস্টের মধ্যে কন্টেন্টের ক্ষেত্রে লেআউট নাম্বার 3 যদি আমরা প্রেস করি এবং আমরা যদি এখানে একটু করে চেক করে দেখি, আমরা এই লেআউটটাকে আমরা একটু দেখে নিই নতুন লেআউটটা আসলে কীরকম আসে। এইদিকে কিছু পরিবর্তন আসছে। সো এগুলা এক একটা ওয়েবসাইটের মধ্যে এক এক ধরনের হবে, এক একটা ওয়েবসাইটের মধ্যে এক এক ধরনের হবে, হ্যাঁ, মানে এক একটা থিমের মধ্যে। সো এগুলো যখন আপনি কোন একটা থিম নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা আপনি একবার চেক করে, এই যে এই থিমের ক্ষেত্রে এই কথাবার্তাগুলো বলতেছি সেটা আবার অন্য থিমের ক্ষেত্রে হবে না বলতে এই অপশনগুলো পাবেন। এটাতে ফাংশনালিটি গুলো অনেক দিছে কাস্টমাইজের। হ্যাঁ, তো কাস্টমাইজ অপশনে গিয়ে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। এবার হেডার, টাইপোগ্রাফি, কালার, ফুটার, ব্লক, সাইট আইডেন্টিটি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনু, এই অপশনগুলো পাবেন, কিন্তু এটার ভেতরে যে ফাংশনগুলো আছে ওগুলো দেখতে সেম হবে না। হ্যাঁ, তো সাইট আইডেন্টিটিতে যদি যান, এখানে আইডি নামে একটা হচ্ছে ফ্যাব আইকন। এখানে যদি আমরা ওই ওয়েবসাইটে যে এখানে ফ্যাব আইকন ইউজ করা হচ্ছে, এটা লোগো, এটা হচ্ছে লোগো, যে লোগোটা ইউজ করছে। এখানে সাইট টাইটেল মাই ফার্স্ট ওয়েবসাইট, যদি আমরা এটাতে যদি যাই, আমাদের মেন পেজে যদি যাই, তার সাইট টাইটেল এটা ছিল আর ট্যাগলাইন এটা ছিল, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। সাইট আইকন মিনস হচ্ছে ফেব আইকন, এটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন ফেব আইকন, কথার কথা আমি এখান থেকে হোস্টিয়নটা ইউজ করে দিচ্ছি এবং এটা সম্পূর্ণ নিবে না। ধরেন আমি এই অংশটা নিচ্ছি, হ্যাঁ, এই অংশটা নিচ্ছি ক্রপ করে, এই যে এই অংশটা আমাদের এখানে চলে আসবে। এখন পাবলিশ দেওয়ার সাথে সাথে এখানে ওয়ার্ডপ্রেসের আইকন না, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি এখন যে আইকনটা দিছি ওই আইকনটা হয়ে যাবে, দেখছেন হয়ে গেছে। সো এই ফেব আইকনটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাইডের টাইটেল, যখন এই সাইডের কি টাইটেল, যখন আমরা হোম পেজ যাবো, এটা তো একটা ব্লগ পেজ, একটা পোস্টের, যখন আমরা হোম পেজে যাব তখন এই সাইডের টাইটেল কি, যদি উপরে যাই, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হচ্ছে সাইট টাইটেল এবং ট্যাগলাইন, এগুলো আপনি চেঞ্জ করে দেবেন, দেন চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবেন। সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার হয় না। মেনু রিলেটেড কাজ এখান থেকেও করতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে এখান থেকে মেনু রিলেটেড কাজ করি না। মেনু 1, মেনু 2, ফুটারের দেখতে কেমন হবে, মেনুগুলো আসলে দেখতে কেমন হবে, 3টা মেনু আছে। মেন মেনুতে অ্যাবাউট, হোম, অ্যাবাউট আজ, খাবো তো, কন্ট্যাক্ট, ব্লগ, এই আইটেম এগুলো এখানে দেখা যাবে বলতে আমরা এখানে যে মেনুগুলো অ্যাড করছি, যে অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট, এগুলো আপনি এখান থেকেও দেখতে পাবেন মেনু থেকে। সোশ্যাল আইকনের ক্ষেত্রেও এখান থেকে আপনারা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব এগুলো এখানে দেখতে পাবেন। মানে এখানে আমরা 4টা মেনু ক্রিয়েট করা আছে, ওই মেনুগুলা এখানে 4টা মেনু ক্রিয়েট করা আছে, কিন্তু আমরা 4টা মেনু অ্যাড করি না আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমরা চাইলে ওই মেনুগুলো অ্যাড করতে পারতাম। তো আপনি এখান থেকে নতুন মেনু অ্যাড করতে পারেন, ক্রিয়েট এ নিউ মেনু দিয়ে নতুন মেনু তৈরি করতে পারেন, কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি মেনু ক্রিয়েট করি না, এটা আমাদের একটু ঝামেলা মনে হয়। আমরা কি করি, আমরা অ্যাপিয়ারেন্সের মেনু অপশনে চলে যাই, এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করি। এখান থেকে এই জায়গা থেকে আমরা মেনু ক্রিয়েট করে থাকি। মেনু ক্রিয়েট করাটা একটু পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে উইজার্ডগুলা, ফুটার 3-তে কি উইজার্ড আছে আপনি দেখতে পাবেন, এখান থেকেও অ্যাড করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে উইজার্ড অপশনে গিয়ে ফুটার 1, 2, 3-তে অ্যাড করছি না, এর বাইরেও আপনি এখান থেকে করতে পারবেন।
এই যে কাস্টম HTML না, এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে নতুন উইজার্ড এখানে অ্যাড করতে পারবেন। এই যে নতুন উইজার্ড আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ফুটার 3-তে এই যে ফুটার 1 2 3 এই তিনটাতে আপনি চাইলে কি পরিবর্তন করতে পারবেন। হোম পেজ সেটিং, আমাদের হোম পেজটা দেখতে কেমন হবে এই সেটিংটা আমরা এখান থেকে করে দিতে পারি। যে প্রথম পেজটাকে যখনই আমাদের ওয়েবসাইট ইউআরএল ট্রিগার করে থাকি তখন আমাদের কোন পেজটাকে শো করবে, কোন পেজটা শো করবে সেটা আমরা আগে থেকে ফিক্সড করে দিতে পারি। সেটা আমরা টিম ইনস্টল করার পর কাস্টমাইজের হোম পেজ সেটিংস থেকে করতে পারি। আপনার ডিফল্টভাবে আপনি ইউর লেটেস্ট পোস্ট এটা থাকে, এটাকে এরকম থাকে, এটাকে আমরা স্ট্যাটিক পেজ করে দিই। আমাদের হোম পেজ মানে যখনই ইউআরএল ট্রিগার করবে কোন পেজটা প্রথমে শো করবে, এই যে হ্যাঁ যেটাকে ইন্ডেক্স পেজ বলে থাকি, কোন পেজটা শো করবে সেটা এখানে আপনি বলে দিবেন এবং পোস্ট পেজ হিসেবে কোনটা থাকবে সেটা আপনি বলে দিতে হবে। হ্যাঁ, জাস্ট তারপর পাবলিশ। ধরেন এখন আপনাদের যদি আমি এরকম করে যে আমাদের মানে প্রথমে যখন ইউআরএল ট্রিগার করবে যে পেজটা ইন্ডেক্স পেজ যেটা হবে সেটা অ্যাবাউট আস পেজ, আপনাদের বোঝার জন্য বলতেছি। পাবলিশ করলাম, দেখেন আমি যখনই এখানে এটাকে ইউআর ট্রিগার করলাম, ট্রিগার করার সাথে সাথে এখন আমাদের অ্যাবাউট আস পেজটা চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন কিন্তু আমরা তো অ্যাবাউট আস পেজ রাখবো না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আসলে পরিবর্তনটা কি হচ্ছে সেজন্য আমরা করছি। এই কাজটা কিন্তু অন্য জায়গা থেকেও করা যায়, সেটা হচ্ছে আমরা দেখাবো। অন্য জায়গা থেকে করা যায়, সেটা নিচে অপশনে আছে, ওইটা দেখাবো। এখান থেকেও করা যায়। তো আমি কোথায় ছিলাম, আচ্ছা আচ্ছা আমি আবার এই যে আমরা ব্যাকে চলে যাই। তারপর এডিশনাল সিএসএস ওই যে গত ক্লাসে আমি দেখাইছিলাম যে পোস্ট করার পর ওই পোস্টের মধ্যে যদি কোনো কন্টেন্টকে আমরা চেঞ্জ করতে চাই তখন একটা সিএসএস ক্লাস অ্যাড করি, তাই না? ওই ক্লাসটাকে যদি আমরা ওই ক্লাস রিলেটেড যদি আমরা কোনো সিএসএস প্রপার্টি লিখতে চাই তখন আমি বলছিলাম যে কাস্টমাইজেশনে আসবেন, ওইটাতে এডিশনাল সিএসএসে আসবেন, দেন লিখবেন। এই যে দেখেন এখানে এডিশনাল সিএসএস অনেকগুলো সিএসএস লিখে রাখছে এই থিম রিলেটেড। হ্যাঁ, আপনার যখন প্রয়োজন হবে কোনো নতুন সিএসএস নিজে লিখতে হবে তখন আপনি ওই ক্লাসটা ধরে এডিশনাল সিএসএসে এসে কি এডিশনাল সিএসএসে এসে লিখে দিতে হবে এবং ওইটা কাজ করবে। আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে কাজ করে ওইটা। এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের কাস্টমাইজ অপশনের ফাংশন। সবার যা যা বলছি এতক্ষণ পর্যন্ত সবগুলা ক্লিয়ার কি? সব তো লিখেই আছে ভাইয়া, কোনটা কি করতে হবে। এবার আমরা কিভাবে একটা মেনু ক্রিয়েট করব। হ্যাঁ, উইজার্ড আমি দেখাই দিছি, সেজন্য আমি আবার উইজার্ডে যাচ্ছি না। এখান থেকে উইজার্ড অপশনে গিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের উইজার্ড আছে, উইজার্ডগুলো আপনারা ইউজ করে দেখবেন সাইড বারে, বা এটা কোনটা কি কাজ করতেছে। নেভিগেশন মেনু, এটা মেনু ওর একটা উইজার্ড, এটা কমেন্টের একটা উইজার্ড। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার মেনুতে যদি আসি তাইলে আমরা চাইলে এখান থেকে নতুন মেনু ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, নতুন মেনু ক্রিয়েট করতে পারি। আমরা আগে থেকে কিছু মেনু ক্রিয়েট করা আছে অলরেডি। কয়টা মেনু ক্রিয়েট করা আছে, ফুটার 1 2 মেনু, সোশ্যাল, এগুলা ক্রিয়েট করা আছে। এর বাইরেও আমি যদি একটা নতুন মেনু ক্রিয়েট করতে চাই তাইলে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ মেনু। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করবেন। করার পর এখানে ধরেন আমি লিখতেছি যে মেইন মেনু। হ্যাঁ, ক্রিয়েট মেনু, তাহলে এই মেনুটা ক্রিয়েট হবে। এই যে এই মেনুটা ক্রিয়েট হলো। এখন এই মেনুতে আমি কি কি রাখবো সেটা আমাকে বলে দিতে হবে। এই যে এই পাশে অপশনে আসলে এখানে আপনি সবগুলো পাবেন। ভিউ অলে গেলে কতগুলো পেজ আপনার আছে, পোস্টে যান কতগুলো পোস্ট আপনার আছে। কাস্টম লিঙ্ক, আপনি চাইলে কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি ভিউ অলে যান, কতগুলো ক্যাটাগরি আছে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা মেনুতে পেজ অ্যাড করতে পারবো, পোস্ট অ্যাড করতে পারবো, কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো। ক্লিয়ার?
এখন আমি পেজ অ্যাড করব, যতগুলা পেজ আছে সবগুলো অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু। এই যে পেজ সবগুলা চলে আসছে। এখন ধরেন আপনি যদি, আমরা পোস্ট অ্যাড করি না, সো যদি প্রয়োজন হয় আপনার মনে হয় তাহলে অ্যাড করতে পারেন, আমরা পোস্ট অ্যাড করি না, কাস্টম লিঙ্ক অ্যাড করি। ধরেন আপনার ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে, ধরেন যে কথার কথা হোস্টিউন, এটা আমার ওয়েবসাইট একটা, হ্যাঁ, তো ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, তাইলে আমি কি করব, হোস্টিউন লিখলাম, সরি নিচে লিখতে হবে হোস্টিউনটা, এখানে হচ্ছে লিঙ্কটা দিবে ইউআরএল, এখানে লিখবো যে হোস্টিউন, হ্যাঁ, অ্যাড টু মেনু। এই যে মেনুতে এটা হচ্ছে কাস্টম লিঙ্ক, এখানে লেখা আছে কোনটা কি, কোনটা পেজ, কোনটা কাস্টম লিঙ্ক লেখা আছে। এই যে ক্যাটাগরি, আমি চাইলে ক্যাটাগরিগুলোও মেনুতে অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি ক্যাটাগরি হিসেবে খেলাধুলা, রাজনীতি অ্যাড করলাম, হ্যাঁ, ফুটবল, রাজনীতি, এটা অ্যাড করলাম, অ্যাড টু মেনু। সাব মেনু, সাব ক্যাটাগরি সহ অ্যাড করলাম, দেখেন চলে আসছে না? খেলাধুলার সাব ক্যাটাগরি ফুটবল না? ফুটবল, তাই না? বাংলাদেশের সাব ক্যাটাগরি কি? রাজনীতি, তাই না? আমি ওই যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, কোনো একটা আমরা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে এই যে সাব মেনু ক্রিয়েট করি না, এই সাব মেনুগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা একটু মুভ করে দিব রাইটে, এই যে মুভ করে দেব, এখানে সাব আইটেম চলে আসছে, এই যে মুভ করে দিচ্ছি, সাব আইটেম চলে আসছে, ক্লিয়ার? এই যে আমরা মেনু অ্যাড করে ফেললাম। এখানে কি আছে, অটো অ্যাড পেজেস। যদি আপনি অটো অ্যাড পেজেস যদি এটাকে সিলেক্ট করে দেন, আপনি যদি কোনো নতুন পেজ ক্রিয়েট করেন, অটোমেটিকলি আপনার মেনুতে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? কিছুক্ষণ আগে আমরা পেজ ক্রিয়েট করার সাথে সাথে আমাদের আগের থিমটাতে পেজ ক্রিয়েট করার সাথে সাথে ওইটা মেনুতে অ্যাড হয়ে গেছে না? হয়েছিল। আমাদের কিন্তু এখানে এসে কিছু করতে হয়নি। যদি আপনি অটোমেটিকলি দেন তাহলে অটোমেটিকলি আপনি পেজ ক্রিয়েট করার সাথে সাথে মেনুতে অ্যাড হয়ে যাবে। ডিসপ্লে লোকেশন, আপনার এই মেনুটা কোথায় শো করবে? আপনি যদি ডিসপ্লে লোকেশন প্রাইমারি দেন তাহলে আপনার এই মেনুটা হোম, এই যে উপরে এই জায়গায় শো করবে, এটা হচ্ছে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুতে শো করবে। হ্যাঁ, আপনি যদি বলে দেন যে এই মেনুটা কোথায় শো করবে, যদি না বলেন শো করবে না। কিন্তু আমি করলাম না, সেভ মেনু করলাম, প্রাইমারি বললাম না। হ্যাঁ, দেখেন এই মেনুটা কিন্তু শো করবে না। আমি রিলোড করি, যেরকম আছে ওইরকম থাকবে। আমি কি করব এখন, কই গেল, আমি এখন প্রাইমারি বলবো, সেভ মেনু। এখন আমি আবার রিলোড করব, চলে আসছে হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট, হোস্টিউন, খেলাধুলা, বাংলাদেশ, এবং বাংলাদেশে গেলে রাজনীতি আসতেছে, ফুটবল আসতেছে। হ্যাঁ, আসছে। জি ভাই। এইভাবে একটা ওয়েবসাইটের মেনু তৈরি করতে হয়। ওকে, কাস্টমাইজের কাজ যেগুলো আছে ওগুলো করার আগে আমরা মেনু তৈরি করে ফেলি, তারপর কাস্টমাইজ অপশনে যাই। বুঝতে পারছেন? আগে মেনুটা তৈরি করে ফেলি, মেনুটা যখন আমাদের ইয়াতে চলে আসে এরপর আমরা কাস্টমাইজ অপশনে যাই। হ্যাঁ, এভাবে সিরিয়াল করে কাজ করে। এবার এই ব্যাপারগুলো আপনি কাস্টমাইজ অপশনে মেনুগুলো পাবেন, এখান থেকেও আপনি করতে পারবেন। এখন আরেকটা ব্যাপার আসছিল, সেটা হচ্ছে ভাই এখানে আরও অনেকগুলো মেনু তৈরি করার কারণ কি? এই ব্যাপারটা আসে না আপনার মনে, আপনাদের মনে? পজিশন করার জন্য মেনুগুলা কোন জায়গায় থাকবে এরকম। এখানে মেনু করে ধরেন আমার এই ওয়েবসাইটে যদি যাই, আমার এই ওয়েবসাইটের মধ্যে কুইক লিঙ্ক আছে। হ্যাঁ, এগুলো যদি মেনু আকারে রাখি তাহলে লিঙ্কগুলো বসাইতে আমার খুব সহজ, খুব সুন্দরভাবে। এই যে কোম্পানি, অ্যাবাউট আস, এগুলো যদি মেনু আকারে থাকে তাহলে খুব সহজে কি করতে পারি, উইজার্ডে অ্যাড করে দিলে কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে আপনি খুব সহজে লিঙ্কগুলো বসাই ফেলতে পারতেছেন খুব সহজে। হ্যাঁ, কারণ এটাকে যদি একটা নর্মালি টেক্সট দিয়ে করা হয় তাহলে অ্যাঙ্কর ট্যাগ লিখতে হবে, হাবিচাপি অনেক কিছু করতে হবে। আর যদি আপনি মেনুতে করেন তাহলে এত কিছু করতে হবে না। কারণ ধরেন আমি এখানে ফুটার ওয়ান আছে না, এই মেনুটাকে সিলেক্ট করলাম, ওটা যে মেনুটা তৈরি করলো
এখানে দেখেন সবগুলা কাস্টম লিঙ্ক লেখা না, কাস্টম লিঙ্ক এখান থেকে কাস্টম লিঙ্ক ক্রিয়েট করছে অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আসের পেজের লিঙ্কটা বসাই দিল, আওয়ার সার্ভিস পেজের লিঙ্কটা বসাই দিল। এখন আমি চাইলে এই মেনুটাকে কোথায় দেখতে পারি, আমরা উইজার্টে গিয়ে ফুটার ওয়ানে আমরা ওই মেনুটাকে দেখতে পারি চাইলে, ফুটার ওয়ানে না ফুটার টুতে দেখতে পারি সহজে। ফুটার টুতে গেলাম, এখানে ক্যালেন্ডারটাকে আমরা ডিলিট করে দিলাম, আমরা এখানে মেনু 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 এই যে নেভিগেশন মেনু, এটাকে অ্যাড করি। এখানে দেখছেন যে যে কয়টা মেনু আছে সবগুলা চলে আসছে। আমি ফুটার ওয়ান দিলাম। আর এখানে যদি আপনি বলেন যে টাইটেলটা যদি বলেন যে ধরেন আমরা লিখলাম কোম্পানি, সেভ করলাম। এখন দেখেন এই ফুটার অপশনটা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসবে ফুটারে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এই যে ফুটার অ্যাড করলাম না, অ্যাড করার পর দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে ওই ফুটার অপশনটা চলে আসবে। দেখছেন কোম্পানি, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, ক্যারিয়ার, কোর ভ্যালুস, এফএকিউ চলে আসছে না? আসছে? এই যে ক্যালেন্ডারটা আমি ডিলিট করে দিই, দেখেন ক্যালেন্ডার ডিলিট করে দিছি, ক্যালেন্ডারটা থাকবে না, জাস্ট এটা দেখা যাবে এই যে। সো এই জন্য আমরা আরও অনেক মেনু তৈরি করি আমাদের সুবিধার্থে, এই ধরনের কোনো কিছু প্রয়োজন হলে তখন আমরা মেনু তৈরি করি আর কি। সো মেনু তৈরি করার জন্য আপনি মেনু অপশনে যাবেন, যেভাবে দেখাই দিলাম ঠিক ওভাবে আপনারা মেনু তৈরি করে নেবেন। এই যে হ্যাঁ বুঝে নেই স্যার কিছু শুনতেছি না। আচ্ছা 2 মিনিট পরে কথাবার্তা বলতেছি, আজান দিচ্ছি। শুনতে পাচ্ছেন? তাইলে আমাদের আজকে কি কি দেখলাম? আজকে অনেক কিছু দেখে ফেললাম। পোস্ট মিডিয়া পেজ কিভাবে ক্রিয়েট করে এবং একটা থিম কিভাবে ইনস্টল করে, তারপর হচ্ছে যে ওই থিমটা কিভাবে কাস্টমাইজ করি, আর ডেমো কিভাবে ইনপুট করা হয়, এবং উইজার্ড মেনু, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ওই যে কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ড অপশন ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওই অপশনটা। সো এটা আমাদের দরকার হয় না, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা কোনো কিছু ইউজ করি না। তারপর হচ্ছে যে থিম এডিটরটাতে মূলত আমরা টোটালি কখনো টাচ করি না। থিম এডিটর হচ্ছে যে এখানে কি লিখছে হেডসআপ, এখানে বলতেছে যে আপনি যদি এই ব্যাপারগুলো না বোঝেন তাহলে আসলে এটাতে না যাওয়া বেটার, কারণ এটা হচ্ছে যে ওই থিমের মূল ওই গো ব্যাক দিয়ে দিচ্ছেন, ওই থিমের মূল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা, মানে মূল ফাইল, একটা থিমের মূল ফাইল। যদি আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন এবং কখনোই এই ফাইলগুলোতে কোনো এডিট করা
দরকার হবে না এবং এডিট করবেন না। যদি এগুলাতে এডিট করতে আসেন বা কোনো কিছু ডিলিট করে দেন তাহলে আপনার পুরো থিমটাই নষ্ট হয়ে যাবে, পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আপনি এখানে না বুঝে কোনো একটা পোর্শনকে চেঞ্জ করে ফেলেন, সেটার ইনফ্যাক্ট টোটাল থিমের মধ্যে পড়বে। হ্যাঁ, সেজন্য থিম এডিটরে আমরা কখনোই কোনো জিনিস চেঞ্জ করতে আসি না যতদিন না পর্যন্ত আমরা খুব বেশি এক্সপার্ট হয়ে যাই। এক্সপার্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা ডিপেন্ড করে যে আসলে এডিট করব কি করব না, সেটাগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি একদম না পারতে আমার টাচ করতে হবে এরকম, তখনই আমরা আসলে এটাতে টাচ করি। তার আগ মুহূর্ত পর্যন্ত এই থিম এডিটরে আমরা কখনোই চেঞ্জ করতে আসি না কোনো কিছু, এবং আপনারাও করবেন না। হ্যাঁ, আমরা জি স্যার, এবং এখানে গেলেও একটা ইয়ে দেয় যে ওয়ার্নিং দেয় যে চাইল্ড থিমে যেন আমরা চেঞ্জ করি, এটা চেঞ্জ না করে। হ্যাঁ, আপনার ব্যাপার হচ্ছে চাইল্ড থিমের মধ্যে এটা এভাবে সিরিয়ালাইজ থাকে, যখন যেগুলো হচ্ছে যে মেইন থাকে ওগুলোতে এভাবে সিরিয়াল থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না সবগুলো এক লাইনের কোড লেখে, কোনো গ্যাপ থাকে না। এটা তো সিরিয়াল করা, এটা তো চাইল্ড থিম, সেজন্য এভাবে সিরিয়াল করা আছে, আপনি খুব সহজে বুঝতেছেন। আর সবগুলো যখন এক লাইনে থাকে, মানে একই লাইনে সব কোড লেখা থাকে, যে আমরা যেভাবে দেখছিলেন বুটস্টেপ মিন সিএসএস, হ্যাঁ, সেই জায়গায় আর বুটস্টেপ ডট সিএসএস এর কোডগুলো সবগুলো লাইন বাই লাইন সাজানো থাকে। আর বুটস্টেপ মিন সিএসএস এ কি সবগুলো একই লাইনে কোড লিখে দেয় না, যেখান থেকে আমরা আসলে ক্লাস ধরা বা কোনো একটা প্রপার্টিকে ধরে চেঞ্জ করা আমাদের জন্য খুব টাফ ব্যাপার স্যাপার হয়ে যায়। সেজন্য বলে যে আপনার যেটা থিমের ফাইনাল ব্যাপারে টাচ না করতে। যেহেতু এটা চাইল্ড থিম, এটাতে টাচ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, তারপরও উচিত না যে আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে এটাতে চেঞ্জ করার মতো কোনো অপশন, মানে কোনো চেঞ্জ যদি আপনার করতে না হয় বা কোনো কিছু ডিজাইন চেঞ্জ করতে না হয়, তাহলে এটাতেও চেঞ্জ করার কোনো প্রয়োজন আসে না, এটাতে টাচ করারও কোনো প্রয়োজন পড়বে না। সো আমরা আজকে অ্যাপিয়ারেন্স সম্পর্কে সব কিছু জেনে ফেলছি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার স্যাপার। আরেকটা ব্যাপারে বলে রাখি, এটা আমি এই জিনিসগুলো দেখাইতে গিয়ে বলি নাই। আমি যদি এখানে অ্যাড নিউতে যে আমরা দুইভাবে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে যে আমরা এখান থেকে ফ্রি থিম খুঁজে নিয়ে ইনস্টল করতে পারি, আবার আমরা আপলোড করেও থিম ইনস্টল করতে পারি। এই যে আপলোড থিম, যেমন ধরেন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাই আমি তো এই প্রিমিয়াম থিমগুলো তো আর ওয়ার্ডপ্রেসে পাবো না, তখন কি করব? তখন এই থিম যখন আপনি কিনবেন তখন এখানে ডাউনলোড করে আপনাকে আপনি থিমটা পাবেন। যেমন আমরা wordpress.org-তে গেলে এই যে ডাউনলোড করতে পারবো এই থিমটা। হ্যাঁ, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আপনি ডাউনলোড করে কি করবেন, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করে অবশ্যই জিপ হইতে হবে। ডাউনলোড করে আপনি এখানে কি করে দেবেন, আপলোড থিমে ক্লিক করবেন, এই যে সোজে ফাইলে যাবেন, এটা কি করে দিবেন, আপলোড করে দিবেন, ইনস্টল নাও করে দিবেন, কাজ শেষ। মানে আগে এখান থেকে আপনারা ইনস্টল দিতেন একটা সিস্টেমে, যেটাতে থিমটা ওয়ার্ডপ্রেসে যদি থাকে, আর যদি থিমটা প্রিমিয়াম থিম হয় তখন আপনারা আপলোড করতে হবে। আপলোড দিয়ে ইনস্টল নাও দিলে ঠিক সেমভাবে ইনস্টল হয়ে যাবে। এবং যখন অ্যাক্টিভ করবেন ওই রিলেটেড যতগুলো প্লাগইনস থাকবে ওগুলো আপনাকে কি করতে বলবে, মানে ইনস্টল করার জন্য উপরে বলে দিবে, ওই প্লাগইনসগুলো আপনাকে অ্যাক্টিভ করার কথা বলে দিবে। এবং আর অনেক থিম আছে যেগুলো আমরা অ্যাক্টিভ করি না, ওই থিমগুলো আমরা এভাবে রাখবো না। রাখলে কি হয়, আমাদের হোস্টিংয়ের সাইজ ওরা কিছু সাইজ নিয়ে নেয়, সেজন্য আমরা এগুলাকে ডিলিট করে দিব। এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিব। ওকে, জাস্ট আমরা যে থিমটা নিয়ে কাজ করতেছি ওটা রাখবো, বাকিগুলো আসলে রাখবো না, আমরা ক্লিন করে রাখবো আর কি আমাদের ইয়াটাকে, থিম ড্যাশবোর্ডটাকে। ওকে, তাইলে আপনাদের অ্যাপিয়ারেন্সের সবগুলো আমি অপশন দেখাই দিলাম। আগামী ক্লাসে প্লাগইনস রিলেটেড এই ব্যাপারগুলো দেখাবো। আগামী একটা দুইটা যে ব্যাকআপ ক্লাস আছে ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে যে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে তাইলে